বেশ, গুড আফটারনুন। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে প্রেজেন্টেশন দেখতে হবে। Present now. Yes, window. Window. That is here. তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের যা পড়াচ্ছিলাম তা হচ্ছে এই যে তোমরা অলরেডি ফিল্ড কোয়ান্টাইজেশনটা দেখে মানে দেখেছো বা পড়াশোনা হয়ে গেছে। যে ফিল্ড কোয়ান্টাইজেশন বলতে আমি অবশ্যই মিন করছি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কথা, কেমন? এবং তোমরা দেখেছো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমি কোয়ান্টাইজ করতে পারি ইন এ ক্যাভিটি, কেমন? তারপরে ক্যাভিটির এই সম্বন্ধে অনেক কথাই বলেছি যে ক্যাভিটিকে তারপর তুমি যদি অনেক বড় করে দাও তাহলে তোমার যে নর্মাল সেন্স ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশন সেটা ফেরত পাবে। প্রথমে ক্যাভিটির মধ্যে ধরার একটা সুবিধে ছিল যে আমি কিছু অ্যালজেব্রা ইউজ করবো বলে, কেমন? এনিওয়ে, দ্যাট ইজ ডান অলরেডি। এবং তোমরা দেখেছিলে আরো যে আচ্ছা কি ব্যাপারটা হলো, কি একটা জয়েন করতে চায় নাকি? আচ্ছা, অ্যাডমিট। আচ্ছা, আচ্ছা, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমি আসলে কেটে গেছিল ওই শ্রেয়সী জয়েন করলো করার সময়। ঠিক আছে, নিয়ে ঠিক আছে। তাহলে দেখো যে তোমরা দেখেছো যে ফিল্ড কোয়ান্টাইজ করলে আর কিছু হয় না, সেটা বেসিক্যালি মানে কিছু হারমোনিক অসিলেটর বেসিক্যালি, কেমন? সেই হারমোনিক অসিলেটর গুলো তার ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি দিয়ে অসিলেট করে এবং তার করেসপন্ডিং এনার্জিটাও তোমরা দেখেছো যে এইচ ইকুয়াল টু মানে জাস্ট এনার্জি অফ দি হারমোনিক অসিলেটর, মানে সব হারমোনিক অসিলেটর যা এনার্জি সেটাই ফিল্ডের এনার্জি। এবং এই কনটেক্সটে আমি তোমাদের বোধহয় এই কথাও বলেছিলাম যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি কোয়ান্টাইজ করে যদি হারমোনিক অসিলেটর পাওয়া যায় এবং তারপরে তাদের যে যে কোয়ান্টাইজেশনের ফলে যে এনার্জিটা হয় ক্রস এইচ ওমেগা ইন্টু এন প্লাস হাফ, যেখানে এনটাকে আমরা বলেছিলাম ফোটন নাম্বার। এবং এই কনটেক্সটে তোমাদের বলেছিলাম যে হাউ দ্য ফোটনস আর ডিস্ট্রিবিউটেড, এবং সেক্ষেত্রে আমরা ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন ফর এ থার্মাল ফিল্ড, বেসিক্যালি ফর এ ফিল্ড আমরা কষেছিলাম, কষে দেখেছিলাম যে En, this is the number of photons, sorry, probability of getting the photons in state n, সেটা কত হয়েছিল না n বার টু দি পাওয়ার n, আচ্ছা এখানেই আছে বোধহয়, n বার টু দি পাওয়ার n বাই 1 প্লাস n বার টু দি পাওয়ার n প্লাস 1। এই জিনিসটা অলরেডি আমি করে তোমাদের দেখিয়েছিলাম। এই যে পিএনটা এই যে পিএন ইকুয়াল টু n বার টু দি পাওয়ার n বাই 1 প্লাস n বার টু দি পাওয়ার n প্লাস 1। এবং এই কনটেক্সটে তোমাদের আমি বলেছিলাম যে থার্মাল ফিল্ডের জন্য তাদের যে ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশনটা হয়, অর্থাৎ ফোটনগুলো হাউ দ্য ফোটনস আর ডিস্ট্রিবিউটেড, সেটা দেখেছিলে যে গ্রাউন্ড স্টেটে ফোটনগুলো থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, কেমন? অর্থাৎ n ইকুয়াল টু 0 স্টেটে থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। এবং এই কনটেক্সটে আমি তোমাদের এই কথাও বলেছিলাম যে ডেল্টা এন স্কয়ার মানে যে ফ্লাকচুয়েশন, সেই ফ্লাকচুয়েশন কেমন হতে পারে, এই কনটেক্সটে এগুলো আগে বলেছিলাম, তাই তো? এরপরে তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যখন লেজার ডিসকভার হলো, সেই লেজার ডিসকভার হওয়ার পরে তাদের যে ফোটনগুলো ডিস্ট্রিবিউশন, অর্থাৎ হাউ দ্য ফোটনস ইন এ লেজার লাইট ইজ ডিস্ট্রিবিউটেড, সেটা দেখতে গিয়ে দেখা গেল যে তাদের যে ফোটনের ডিস্ট্রিবিউশন, সেই ফোটনের ডিস্ট্রিবিউশন কিন্তু আমাদের এই নর্মাল যে থার্মাল ফিল্ডের ফোটন, মানে যে ফিল্ডটা আমরা নর্মালি দেখতে অভ্যস্ত, তার সাথে আইডেন্টিক্যাল হচ্ছে না। অর্থাৎ লেজার থেকে যে ফোটন আসছিল তাদের যে ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন, তাদের ফোটনগুলো কিন্তু সবগুলো যে গ্রাউন্ড স্টেটে যাচ্ছিল অর্থাৎ থাকার প্রবাবিলিটি বেশি, সেই ঘটনাটাকে মেনে চলে না।
যার ফলে আমাদের পরবর্তীকালে আরো অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হলো, নিয়ে গিয়ে দেখা গেল যে উই ক্যান ইন্ট্রোডিউস সাম সর্ট অফ states which is called as coherent state, কেমন? এবং তোমাদের আমি এই কনটেক্সটে বলেছিলাম কোহেরেন্ট স্টেট যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন ইট ওয়াজ বেসিক্যালি ইন্ট্রোডিউসড অ্যাজ এ ম্যাথমেটিক্যাল স্টেট, কেমন? এবং হাউ দ্য কোহেরেন্ট স্টেট ওয়াজ ডিফাইন, কোহেরেন্ট স্টেটটাকে ডিফাইন করা ছিল এইভাবে যে কোহেরেন্ট স্টেট ইজ দ্য আইগেন স্টেট অফ দি অ্যানাইলেশন অপারেটর, কেমন? কোহেরেন্ট স্টেট ইজ দ্য আইগেন স্টেট অফ দি অ্যানাইলেশন অপারেটর। আমি বোধহয় অন্য বই থেকে করেছিলাম এই যে, আচ্ছা দিস ইজ দ্য অ্যানাইলেশন অপারেটর, অর্থাৎ কিনা ফিল্ডের যে অপারেটর এ অপারেটিং অন আলফা গিভস ইউ আলফা আলফা, যেখানে আলফা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স, কারণটা হচ্ছে এ ইজ নন হারমিশিয়ান, কেমন? এটা যেহেতু নন হারমিশিয়ান অপারেটর, অর্থাৎ এ হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু এ ড্যাগার। তোমরা তো অবশ্যই অপারেটর অ্যালজেব্রা পড়ে এসছো, তোমরা জানো যে এটাকে আমরা কি বলি, এটাকে বলি অ্যানহাইলেশন অপারেটর, এবং এ ড্যাগারটাকে কি বলি, ক্রিয়েশন অপারেটর। সুতরাং এ যেহেতু নট ইকুয়াল টু এ ড্যাগার, সুতরাং তারা হারমিশিয়ান নয়। হারমিশিয়ান নয় যেহেতু তাদের আইগেন ভ্যালু গুলো অবশ্যই তোমার কি হবে বলতো, ইন জেনারেল কমপ্লেক্স হবে। রিয়েল হতে পারে কিন্তু ইন জেনারেল কমপ্লেক্স হবে, কেমন? অর্থাৎ এই আলফাটা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স। দিস ওয়াজ দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অফ কোহেরেন্ট স্টেট, অর্থাৎ coherent state alpha is the eigenstate of the annihilation operator A along with the eigenvalue alpha which is in general complex. এই বলে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। তারপরে এটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। কি করে এগিয়ে নিয়ে গিয়েছিলাম? আমরা বলেছিলাম যে এই কোহেরেন্ট স্টেট যে ম্যাথমেটিক্যাল স্টেট, এই স্টেটটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব ইন টার্মস অফ আর নোন স্টেটস। নোন স্টেট বলতে কি বোঝাচ্ছি বলতো? নোন স্টেট বলতে বোঝাচ্ছি যে হারমোনিক অসিলেটরের যে আইগেন স্টেট, অর্থাৎ নাম্বার স্টেট, কেমন? নাম্বার স্টেটের টার্মসে কি করে এক্সপ্রেস করব সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং এটা করতে গিয়ে আমি কিছু অ্যালজেব্রা নিয়েছিলাম, যে আমি বলেছিলাম যে কোহেরেন্ট স্টেটকে আমরা যেহেতু আমরা কোয়ান্টাম মেকানিক্স করে ফেলেছি, সুতরাং আমরা জানি যে এনি স্টেট ক্যান বি এক্সপান্ডেড in terms of the orthogonal set of basis vectors বা orthogonal set of basis states, তাই তো? অর্থোগোনাল বেসিস স্টেটের টার্মসে তুমি যে কোনো স্টেটকে এক্সপ্রেস করতে পারো। কোন স্টেটকে এক্সপ্রেস করতে পারো? যে স্টেটটা ওই ভেক্টর স্পেসে থাকবে, কেমন? অর্থাৎ আলফাটাকে তুমি যদি আমার ওই যে নাম্বার স্টেট দিয়ে যে বেসিস সেট তৈরি হবে, আমার কথা বুঝতে পারছো? বেসিস সেট তৈরি হবে মানে কি? মনে করো একটা স্টেট 0 আর একটা স্টেট 1, যেটাকে তোমরা গ্রাউন্ড স্টেট বলো, ফার্স্ট এক্সাইটেড স্টেট বলো, 1 2 মানে সেকেন্ড এক্সাইটেড স্টেট। এগুলো কাদের স্টেট? এটা হারমোনিক অসিলেটরের স্টেটস, তাই তো? বা উল্টো ভাবে বলতে পারি এটাই হচ্ছে ফিল্ডের স্টেট, কারণ হারমোনিক অসিলেটর কিছু নয়, ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, কেমন? এনিওয়ে, তারপরে আমরা এটাকে আলফাটাকে এক্সপ্রেস করেছিলাম ইন টার্মস অফ নাম্বার স্টেট। দেখো এইভাবে লেখা হয়েছিল, আলফা ইকুয়াল টু, বেসিক্যালি তোমরা লিখতে অভ্যস্ত CNN, কিন্তু আমরা এইভাবে লিখেছিলাম আলফা ইকুয়াল টু NN আলফা, কারণ এই NN বস্তুটি বেসিক্যালি 1, তাই না? n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি যদি যোগ করো, এটাকে আমরা তো নরমালি কি বলি, কমপ্লিটনেস রিলেশন। তাহলে কমপ্লিটনেস রিলেশন ইউজ করে আমি এইভাবে লিখতে পারি আলফা ইকুয়াল টু CN আলফা n, যেখানে CNটা কি বলতো? CNটা হচ্ছে তোমার দিস ইজ দ্য এক্সপানশন কোএফিসিয়েন্ট। তার মানে আলফাটা বেসিক্যালি আমি এক্সপ্রেস করতে পারবো ইন টার্মস অফ মাই নাম্বার স্টেট। এটাকে নাম্বার স্টেট বলা হয়, নাম্বার স্টেট প্রোভাইডেড আই নো CN আলফা। অর্থাৎ তারপরে আমি চলে গেছিলাম যে হাউ টু ক্যালকুলেট CN আলফা, কেমন? সুতরাং দেখো আলফা ইজ নাও এক্সপ্রেসড ইন টার্মস অফ দ্য নাম্বার স্টেট বেসিস, তাই না? নাম্বার স্টেট বেসিস থেকে আমি এক্সপ্রেস করে ফেলেছি। তার মানে CNটাকে বের করতে পারলেই আমি আলফাটাকে এক্সপ্রেস করতে পারবো ইন টার্মস অফ n। তার মানে আলফা যেটা ডিফাইন করা হয়েছিল অ্যাজ এ ম্যাথমেটিক্যাল স্টেট, সেই ম্যাথমেটিক্যাল স্টেটটাকে আমি কিন্তু এক্সপ্রেস করতে পারবো ইন টার্মস অফ মাই ইউজুয়াল নাম্বার স্টেট, কেমন? এবং সেটাকে তার মানে আমি যদি CNটাকে বের করতে পারি, বার করার উপায় কি? উপায়টা হচ্ছে আমার যে কোহেরেন্ট স্টেটের ডেফিনিশন, সেই ডেফিনিশনটা আমরা ইউজ করলাম, এ আলফা ইকুয়াল টু আলফা আলফা। এখানে জাস্ট বসিয়ে দিলাম, বুঝেছো? এ আলফার উপরে অপারেট করলে কি করবে? আলফা মানে হচ্ছে এই বস্তুটি, আলফা মানে এই বস্তুটি, যেহেতু এ অপারেট করছে এর উপরে, এ তার মানে সামেশনের ভেতরে ঢুকে গেল, এ তার মানে এখানে কি পাবে? n এর উপরে অপারেট করবে।
এন এর উপরে অপারেট করার অর্থ হলো রুট ওভার এন ইন্টু এন মাইনাস ওয়ান হলো, কেমন? তাহলে এ আলফা মানে হচ্ছে সি এন আলফা রুট ওভার এন এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আলফা আলফা, এই তো ছিল আলফা আলফা। সুতরাং এই আলফা আলফা মানে কি আলফা, এইটা হচ্ছে আলফা কেট, কেমন? পারফেক্ট। তারপরে কি করব, এইবার তুমি এটা মনে মনে উড়িয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি রইলো কি, এটা একটা আইডেন্টিটি। যেখানে তার মানে এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি হয়েছে এই সামটা, কারণ এন ইকুয়াল টু জিরো থেকে হতে পারে না, কারণ তোমরা জানো এন ইকুয়াল টু জিরো থেকে এটা অ্যালাউড নয়, কেমন? কারণটা হচ্ছে জিরো থেকে হলে তার মাইনাস ওয়ান স্টেট হবে, তা তো হতে পারে না। আর ইনফ্যাক্ট এটা কোত্থেকে পেয়েছো, এ অপারেট করে, কেমন? এ যদি জিরোর উপর অপারেট করে কি হয়, একদম জিরো পেয়ে যাও। সুতরাং এক্ষেত্রে এই জন্য এন ইকুয়াল টু ওয়ান থেকে স্টার্ট করেছে। তাহলে এন ইকুয়াল টু ওয়ান থেকে স্টার্ট করেছে, তাহলে এখানে আবার এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি আছে রাইট হ্যান্ড সাইডে। এটা যেহেতু একটা আইডেন্টিটি, এই আইডেন্টিটি কি হবে, প্রত্যেকটা স্টেটের কোএফিসিয়েন্ট সমান হতে হবে। তাহলে এই স্টেটটাকে আমি তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে এন ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট করাটাই বাঞ্ছনীয়, এবং সেটা জিরো থেকে স্টার্ট করার অর্থ কি বলতো, এন ইকুয়াল টু ওয়ান বসিয়ে দেবো এখানে জাস্ট সিম্পলি। তার মানে সি এন প্লাস ওয়ান আলফা রুট ওভার এন প্লাস ওয়ান এন হয়ে গেল। এইবারে কোএফিসিয়েন্ট গুলো ইকুয়েট করে দেবো, তাই তো? এই করে আমি করেছিলাম আগের দিনে, দেখবে ফাইনালি উই গট এইরকম একটা রিলেশন cn প্লাস ওয়ান আলফা রুট ওভার এন প্লাস ওয়ান আলফা cn। তার মানে আমি একটা বেসিক্যালি রিলেশন পেয়ে গেলাম, অর্থাৎ আই ক্যান ক্যালকুলেট cn প্লাস ওয়ান আলফা, অর্থাৎ cn প্লাস ওয়ান, আমি আলফা আমি বারবার বলছি না, cn প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, আলফা cn বাই রুট ওভার এন প্লাস ওয়ান, বুঝতে পারছো? তার মানে cn যদি জানতে পারি cn প্লাস ওয়ান ক্যালকুলেট করতে পারবো। আমি এটাকেই একটা কি করলাম বলতো, এটাকে একটা প্রত্যেকটা কোএফিসিয়েন্ট আমি বার করতে পারবো। কি করে বের করবো না, c1 টা বের করতে পারবো c0 থেকে। আমি এইভাবে লিখেছিলাম, দেখবে এই c1 ইকুয়াল টু আলফা বাই স্কয়ার রুট অফ c0, c2 ইকুয়াল টু দিস। এগুলো ভেরি সিম্পল। তুমি আলটিমেটলি কি পাবো, cn আলফা ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n স্কয়ার রুট অফ ফ্যাক্টোরিয়াল n c0। তার মানে all the coefficient cn is expressed in terms of c0. What is c0? c0 টা হচ্ছে কোএফিসিয়েন্ট ফর গ্রাউন্ড স্টেট জিরো, তাই তো? জিরো স্টেটের জন্য যে কোএফিসিয়েন্ট, জিরো স্টেটের যে কোএফিসিয়েন্ট সেটা c0 বলেছিলাম। তাহলে এই c0 যদি বার করতে পারি, আচ্ছা ফাইনালি এখানে লেখা হয়েছে, দেখো আলফাকে তারপরে লেখা হলো কি করে, আলফা ইকুয়াল টু কি ছিল, cn আলফা n, তাই তো? cn আলফার বদলে কি লিখবো, cn আলফার বদলে এই cn আলফার বদলে লেখা হলো আলফা টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n স্কয়ার রুট c0, কেমন? এবং c0 টা অবভিয়াসলি সামেশনে বাইরে রয়ে গেছে, তাহলে ফাইনালি এটা হলো আলফা টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n n এর উপরে সাম, কেমন? এই ফর্মে লেখার পরে তারপরে এই আলফা যে স্টেট, এই যে কোহেরেন্ট স্টেট, এই স্টেটটা কিন্তু নরমালাইজড, কেমন? একটা স্টেটটাকে আমি নরমালাইজ করে দিতে পারি। যদি নরমালাইজ নাও থাকে তাহলে তুমি কি করবে, এটা যেহেতু তোমার একটা কেট, তাই তো, আলফা কেট, তাহলে একটা আলফা ব্রা ভেক্টর নেবে, নিয়ে তার উপরে ডট প্রোডাক্ট নেবে, নিলে তার মানে আলফা আলফা এই যে ডট প্রোডাক্ট নিলে ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার c0। এটা ইন জেনারেল কমপ্লেক্স, আমি তো এটা রিয়েল ভাবে ভাবতে পারি না, তার মানে c0 মড স্কয়ার হয়ে যাবে। এই পরের লাইনে বোধহয় করা হয়েছে, তাই তো? আচ্ছা এখানে করা আছে c0 স্কয়ার, দেখো c আলফা ইকুয়াল টু দিস, তাহলে এইটা ডট প্রোডাক্টটা নেওয়া হলো, ডট প্রোডাক্ট নেওয়ার ফলে নরমাল করে 1 করে দেওয়া হলো, কেমন? c0 মড স্কয়ার আলফা টু দি পাওয়ার m আলফা স্টার টু দি পাওয়ার m, যেটা তোমার ব্রা ভেক্টরটা ছিল, সেটা আলফা স্টার টু দি পাওয়ার m স্কয়ার রুট অফ ফ্যাক্টোরিয়াল m স্কয়ার রুট অফ m mn এর ডট প্রোডাক্ট, কেমন? আমি এগুলো আগের দিন করিয়ে দিয়েছি, আমি একটু ফাস্ট বলে যাচ্ছি, এই জন্য mn এর ডট প্রোডাক্ট মানে হচ্ছে ডেল্টা mn হয়ে যাবে, অর্থাৎ কেনার ডিরাক ডেল্টা ফাংশন হয়ে যাবে। এবং সেই ডেল্টাটা যখনই হয়ে যাবে, এবং সেই ডেল্টাটা, ডেল্টা mn মানে কি, ডেল্টা mn হচ্ছে m ইকুয়াল টু যদি n হয় তখন 1, আদারওয়াইজ 0, তাহলে m ইকুয়াল টু n হতে হবে। তার মানে এই যে ডবল সাম ছিল, এই ডবল সামটার আমার কাছে অর্থহীন, একটাই সাম থাকবে, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, তাহলে এটা m হয়েছে n এর সাথে সমান, তাহলে আলফা মড স্কয়ার টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, তার মানে এটা বেসিক্যালি x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, সেটাকেই তোমরা e টু দি পাওয়ার x বলতে অভ্যস্ত, কেমন? এবং তারপরে ই টু দি পাওয়ার আলফা স্কয়ার হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার আলফা স্কয়ার যখনই হয়ে গেল, তাহলে দেখো যে c0 স্কয়ারটাতে কত হলো, c0 স্কয়ারটা হচ্ছে এই ই টু দি পাওয়ার আলফা স্কয়ার, এদিকে নিচে 1 বাই হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার হয়ে যাবে, বুঝছো? তাহলে c0 টা কত হবে বলো তো, c0 টা হবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার বাই 2,
আমি আবার রিপিট করছি, সি জিরোটা কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই টু, কারণ সি জিরো মড স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে সি জিরোটা কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই টু। তাহলে আলফাটা তাহলে কত হবে বলো তো, আলফাটা হচ্ছে এইরকম, এখানে তুমি যদি বসিয়ে দাও ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই টু আলফা টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন এন, তাই তো। এইবারে দেখো যে সিএন আলফাটা কত ছিল, দেখো সিএন আলফা, এটা তো এন আলফা লেখা হয়েছে, এন আলফা, এন আলফা মানে কি, দিস ইজ দ্য প্রজেকশন অফ কোহেরেন্ট স্টেট অন দি নাম্বার স্টেট এন। কেমন, নাম্বার স্টেটের উপরে তুমি আলফাটাকে প্রজেক্ট করছো, কেমন, এইটাকে তো আমি সিএন আলফা বলেছিলাম তাই না, এইটাকে আমরা সিএন আলফা বলেছিলাম। দেখো যে এই যে প্রজেকশনটা নেওয়া হয়েছিল, সরি আরেকটা লাইন, এই যে ব্যাপারটা দাঁড়িয়েছে দেখো, যে এই যে এন আলফা এই বস্তুটিকে সিএন লেখা হয়েছিল, দেখো এই যে সিএন, সিএনটা মানে কি এন আলফা, এই যে প্রজেকশন, অর্থাৎ কিনা এই ডট প্রোডাক্টটাকে আমরা সিএন আলফা হিসেবে ট্রিট করেছিলাম, তাই তো, সিএন আলফা এন, এই এনটা রয়ে গেছে, তাহলে সিএন আলফা বেসিক্যালি এন আলফা ডট প্রোডাক্ট, অর্থাৎ সিএন আলফাটা হচ্ছে এন আলফা ডট প্রোডাক্ট, এইখানে তাই লেখা হয়েছে। এন আলফা মানে হচ্ছে সিএন আলফা ইজ ইকুয়াল টু কত হলো, এটা মানে হলো অর্থাৎ কিনা আলফাটা বেরিয়ে গেছে, এন এর উপরে যখনই প্রজেকশন নিচ্ছ, মনে করো এখানে এন দিয়ে প্রজেক্ট করছো, তাই তো, এই এন দিয়ে যখনই প্রজেক্ট করছো, এখানে দেখো খেয়াল করো, এখানে এন দিয়ে প্রজেক্ট করছো, তাহলে এখানে এন দিয়ে প্রজেক্ট করার অর্থ হলো কি হবে বলো তো, এন দিয়ে প্রজেক্ট করতে, তুমি বলবে তো আমি জেনারেল কেসে এম এর জন্য প্রজেক্টেশন নেবো, ঠিক আছে, আমি অস্বীকার করছি না, এম দিয়ে প্রজেক্ট করো, এম এম, কেমন, এম দিয়ে প্রজেক্ট করলে এখানে ভেতরে এম ঢুকে যাবে, তাই তো, এম দিয়ে প্রজেক্ট করার ফলে এটা ডেল্টা এম এন হয়ে যাবে, তাই তো, সুতরাং তখন এই এখানে সামের তখন ব্যাপার থাকবে না, কেবলমাত্র এম ইকুয়াল টু এন এর জন্য ভ্যালিড হবে, কেমন, তার মানে সি জিরো, এই যে এন এর উপরে যখনই প্রজেকশন নিলে তখনই কি হবে, সি জিরো আলফা টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন, এবং এটা 1 হয়ে যাবে, তার মানে অর্থাৎ কিনা সি জিরো আলফা টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এবং এটা 1 হয়ে গেল ডট প্রোডাক্ট করে, তাহলে এন আলফা মানে কত হলো, সেটা সিএন আলফা তোমার সি জিরো আলফা টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, কিন্তু সি জিরো মানে তো আমি পেয়ে গেছি, সি জিরো মানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই টু, তার মানে এন আলফাটা কত বেরোলো বলতো, এন আলফাটা বেরোলো ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই টু আলফা টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, কেমন, তার মানে দিস ইজ দ্য প্রজেকশন। আচ্ছা, এই সিএন আলফা মানে কি, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি বলতো, ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এই যে আমি যদি এইভাবে দেখি, আচ্ছা এখানে দেখো এইটা যখনই এক্সপানশন করলে সিএন আলফা, আমি যদি তোমাকে কিছু না বলি, তোমাকে যদি বলি হোয়াট ইজ সিএন, তুমি সঙ্গে সঙ্গে বলবে দিস ইজ দ্য প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড অফ গেটিং দ্য স্টেট এন, তাই না, তার মানে সিএন আলফা হচ্ছে দিস দ্য প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড অফ গেটিং দিস, তাহলে তার যদি মড স্কয়ার নাও, দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইন দ্য স্টেট এন, তার মানে এন স্টেটে থাকার যে প্রবাবিলিটি সেটা হবে কত, সিএন মড স্কয়ার, তাই তো, এবং সিএন মড স্কয়ারটা তাহলে আমি ক্যালকুলেট করতে পারবো, সিএন যেহেতু জেনে গেছি, সিএন মড স্কয়ার, এই সিএনটা জেনে গেছি, দেখো সিএন বেসিক্যালি এটা সিএন আলফা পেয়েছি, তাই তো, এর মড স্কয়ার যখনই করবে, এটা তো রিয়েল হয়ে গেছে, এটা নিয়ে আমার চিন্তা নেই, মড স্কয়ার করার অর্থ হলো কি হবে বলতো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার হয়ে যাবে, এটা হাফটা উঠে যাবে কারণ মড স্কয়ার করছে যেহেতু, আর এটা আলফা টু দি পাওয়ার এন, এটা আলফা স্টার টু দি পাওয়ার একটা হবে, আর একটা এন হবে, তাই তো, বাই ফ্যাক্টোরিয়াল এন, ঠিক এই জিনিসটাই বোধহয় পরের লাইনে করা হয়েছে, দেখো এই যে এখানে করেছি, তাই তো, দেখো এন আলফা মড স্কয়ার করা হয়েছে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার বাই টু, এটা ভুলবার আছে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার হবে, বলো বুঝেছো, আলফা মড স্কয়ার টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল, এটা বোধহয় আগের দিন তোমাদের বলেছিলাম, আমি আর করে দেখা, এটা আসলে বইতেই আছে এটা, সুতরাং ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার এবং আলফা মড স্কয়ার টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এই ফর্মে হলো, তাহলে দিস ইজ দ্য, এটা মানে কি বলতো, এটা হচ্ছে দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য কোহেরেন্ট ফোটন অন দি স্টেট এন, কেমন, অর্থাৎ এইটি হচ্ছে ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ হাউ দ্য ফোটনস অফ দি কোহেরেন্ট স্টেটস আর ডিস্ট্রিবিউটেড, সেটা করতে পাবে এইটা থেকে, আমি আরেকবার রিপিট করছি, হাউ দ্য ফোটনস, কোহেরেন্ট স্টেটে তো ফোটন আছে, অর্থাৎ লেজারের মধ্যে যে ফোটন আছে সেই ফোটনগুলো কি করে ডিস্ট্রিবিউটেড হবে, অর্থাৎ কোন কোন স্টেটে থাকবে সেই ফোটনগুলো, সেই স্টেটগুলো কি স্টেট, নাম্বার স্টেটে থাকবে, অরিজিনালি কিন্তু তারা কোহেরেন্ট স্টেটে আছে, কিন্তু তাদের ফোটনগুলো অ্যাজ ইফ নাম্বার স্টেটে তাদের যে থাকার প্রবাবিলিটি,
সেই প্রবাবিলিটি গুলো আমরা এখানে কষে ফেললাম। ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার আলফা মড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি পয়সন ডিস্ট্রিবিউশন। কেমন? আচ্ছা, এটা আমি পরে আসছি। আচ্ছা, আলফাটা আমরা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আলফাটা কি বলতো? আলফাটা হচ্ছে C0, আমরা তাই তো করলাম একটু আগে, আলফাটা লেখা হয়েছে এই দেখো, আলফাটা হচ্ছে এইরকম C0 আলফা টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন এন স্টেট। কেমন? এইটাকে আমি এই ফর্মে লেখা হয়েছে, দেখো আলফা C0 এর বদলে এখানে লেখা হয়েছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 আলফা টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন এন। কেমন? আচ্ছা, এইটাকে আমি আগের দিনে তোমাদের এটা গুছিয়ে বলেছিলাম যে এখানে এন এর বদলে আমি আরেকবার রিপিট করছি, এন এর বদলে কি লেখা যেতে পারে বলতো? এ ড্যাগার টু দি পাওয়ার এন অপারেটিং অন 0 বাই ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার রুট। আমার এখানে করা ছিল, আমি কি মুছে ফেলেছি কিনা আমি দেখছি, আমি জানো। ও আমি বোধহয় মুছে দিয়েছি, বুঝছো? এক মিনিট দেখি, বাবা আমি মুছে দিয়েছি, ভেরি সরি, আমি বোধহয়। আচ্ছা, আমি তো আগের দিনে করে দিয়েছি, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা, আমি আরেকবার না করে দেবো কোন পরে। গেল রে বাবা, চলে গেল। আচ্ছা, এই নিয়ে জাস্ট মিনিট। আচ্ছা বেশ, এখানে আমি এখানে তোমাদের একটু জাস্ট, আচ্ছা আমার করা ছিল, কোথায় ছিল কি জানি। আচ্ছা, আমি তোমাদের কোথায় বলেছিলাম তাই না, যে মনে করো এ ড্যাগার যদি 0 রুপে অপারেট করে তাহলে তোমরা কি লেখো? √1 তাই তো? তাহলে আর একটা যদি করো এ ড্যাগার স্কোয়ার যদি করো তাহলে √2 0 এইভাবে করো তো। ঠিক সিমিলারলি এইভাবে এই যে এইটাকে এন স্টেটের বদলে কি লিখবে বলো তো? এ ড্যাগার টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন স্কোয়ার রুট লিখবে। কেমন? অপারেটিং অন 0, 0টা রয়ে গেল, আর এ ড্যাগার টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এখানে তার বদলে এ ড্যাগার টু দি পাওয়ার এন আছে, আর ফ্যাক্টোরিয়াল এন দুটো থাকার পরে এই এন ফ্যাক্টোরিয়াল করে দেওয়া হয়েছে। কেমন? এখানে স্কোয়ার রুট ছিল আগে, ওখান থেকে আরেকটা স্কোয়ার রুট আসবে। তাহলে আলফা টু দি পাওয়ার এন এ ড্যাগার টু দি পাওয়ার এন, ওই জিনিসটাকে একসাথে লেখা হয়েছে আলফা এ ড্যাগার টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। কেমন? এইটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার, কারণ এটা তো 0টা রয়েছে স্টেটের উপরে, আর এই পুরো বস্তুটিকে ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার লেখা যাবে, ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার 0। তার মানে কি ইন্টারেস্টিং ব্যাপারটা দাঁড়ালো বলতো, যে আলফা কোহেরেন্ট স্টেট ক্যান বি অবটেইনড ফ্রম দি গ্রাউন্ড স্টেট অফ দি ইউজুয়াল হারমোনিক অসিলেটর স্টেট, বা ইউজুয়াল গ্রাউন্ড স্টেট অফ দি ফিল্ড স্টেট। কেমন? ভ্যাকিউম ফিল্ড বা ভ্যাকিউম স্টেটের উপরে, এটা তো ভ্যাকিউম স্টেট, 0 স্টেট, এটাকে আমরা ভ্যাকিউম স্টেট বলি। বা তোমরা যদি হারমোনিক অসিলেটর বলতে অভ্যস্ত যেহেতু, তোমাকে বলতে হবে গ্রাউন্ড স্টেট অফ দি হারমোনিক অসিলেটর। তার মানে আলফা ক্যান বি অবটেইনড ফ্রম দি গ্রাউন্ড স্টেট অর ভ্যাকিউম স্টেট অফ দি ফিল্ড। তখন ভ্যাকিউম স্টেটের উপরে কাজ করিয়ে আমি আলফাটাকে পেতে পারি। আলফা যেটা আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করেছিলাম, সেটা কিন্তু বেসিক্যালি পাওয়া যেতে পারে আমাদের কোথেকে পাবো না, ভ্যাকিউম ফিল্ডের উপরে যদি একটা অপারেটর দিয়ে অপারেট করি। কি অপারেটর? না ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার। যদি এটা অপারেটর না, এটা একটা নাম্বার, কিন্তু অপারেটরটা হচ্ছে এখানে ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার, ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার 0 করে দেওয়া যায়, তাই তো? এইটাকে আমি আরেকটু গুছিয়ে লিখেছিলাম, তোমরা যদি খেয়াল করো দেখবে এই 0 স্টেটটাকে আমি লিখেছিলাম কিভাবে, দেখো। আচ্ছা, এই যে ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটাকে কিন্তু আমরা যদি প্লট করি, কেমন, এইটাকেই পিএন আলফা বলবো, তাই তো? পিএন আলফা মানে কি? ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন অফ কোহেরেন্ট স্টেট। এই পিএন আলফা এখানে বোধহয় কি লিখেছে, পিএন লিখেছে, তাই তো? পিএন যদি ডিস্ট্রিবিউটেড করো, ডিস্ট্রিবিউট করলে কত দেখো, এন যদি 2 হয়, এন অ্যাভারেজ ইকুয়াল টু 2, এন অ্যাভারেজ যদি 2 হয়, অর্থাৎ কিনা কি বলতো, যদি তোমার কোহেরেন্ট স্টেটে দুটো ফোটন থাকে, আমার কথাটা বুঝতে পারলে? তুমি হয়তো এখন প্রশ্ন করলে না তোমরা, কারণ যেহেতু তোমরা সামনে নেই, তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে আমি জানি, একটু পরে তো সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, কেমন? তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলেই বুঝবে। আচ্ছা, আমি এখন কিন্তু এই এন বার লিখেছি, দেখেছো? আমি কিন্তু এন বার লিখেছি, মানে কি অ্যাভারেজ ফোটন। তুমি বলে অ্যাভারেজ ফোটন কি বস্তু? তার মানে অ্যাভারেজ ফোটন মানে কি, এ ড্যাগার এ হচ্ছে ফোটন নাম্বার,
কেমন? সেই ফোটন নাম্বার যখনই তুমি কোহেরেন্ট স্টেটের উপরে কাজ করবে, তাহলে তখন যে নাম্বারটা পাওয়া যাবে সেটি হচ্ছে অ্যাভারেজ ফোটন নাম্বার। আমার কথাটা বুঝতে পারলে? আমি তোমাদের একটু মনে করিয়ে দিই তাহলে। দেখো আমি যখন বলতেই শুরু করলাম, এই আলফা তো, এই আলফা, এ আলফা যখনই করেছিলে তাহলে এ আলফা ইকুয়াল টু কত লিখেছিলাম? এই যে আলফা আলফা লিখেছিলাম, তাই তো? তাহলে এ ড্যাগার এ আলফা যদি কাজ করো, আমার কথাটা বুঝতে পারলে? এ ড্যাগার এ আলফা, এবং আলফা যদি এদিকেও থাকে একটা, কেমন? অর্থাৎ এ ড্যাগার এর অ্যাভারেজ ভ্যালু বের করছো কার রেসপেক্টে? না কোহেরেন্ট স্টেটের রেসপেক্টে। তাহলে আমার এ ড্যাগার এ এখানে তাইতে হবে তো, এ ড্যাগার এ আলফা, এদিকে একটা ব্রা ভেক্টর আছে আলফা। তাহলে কি হবে? এ অপারেট করলে আলফার উপরে কি দেবে? আলফা দেবে, আলফা স্টেট রয়ে গেল। আর এ ড্যাগার কি করবে? এই লেফট গেটের উপরে অপারেট করবে, সেটা কি দেবে বলতো? সেটা কমপ্লেক্স কনজুগেট দেবে। কি সেটা? আলফা স্টার দেবে। তাহলে আলফা কি বেরোবে? আলফা মড স্কোয়ার। এই আলফা মড স্কোয়ার যেটা আসলো, সেই আলফা মড স্কোয়ার কি বেসিক্যালি? দিস ইজ দা কি? দিস ইজ দা তোমার অ্যাভারেজ ভ্যালু অফ দি অপারেটর এ ড্যাগারে, তাই তো? এক্সপেকটেশন ভ্যালু অফ এ ড্যাগারে, তাই তো? এ ড্যাগারে যেহেতু নাম্বার অপারেটর, তাহলে আলফা মড স্কোয়ার, আমার কথাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা জানি না, আলফা মড স্কোয়ার তাহলে কি? দিস ইজ দা অ্যাভারেজ নাম্বার অফ ফোটনস ইন দা কোহেরেন্ট স্টেট। কিন্তু সেটা তো নাম্বার হবে এমন কোনো কথা নেই, কারণ আলফাটা যেহেতু কমপ্লেক্স, কেমন? আলফা মড স্কোয়ার এটা যে কোনো ভ্যালু হতে পারে। আলফা ইকুয়াল টু কত? আলফা মড ই টু দি পাওয়ার আই থিটা, এরকম ভাবে লিখতে হয় যেহেতু কমপ্লেক্স নাম্বার। কেমন? আলফা মড স্কোয়ার কিন্তু একেবারে একদম ডিসক্রিট নাম্বার হবে এমন গ্যারান্টি আমার নেই, এবং সেই জন্য এটাকে আমরা ফোটন নাম্বার সবসময় বলি না, বলি কোয়াসি ফোটন নাম্বার। কেমন? আলফা মড স্কোয়ার এইটাকে আমরা বলি কোয়াজি ফোটন নাম্বার, অর্থাৎ ইট লুকস লাইক ফোটন নাম্বার, কিন্তু ইট ইজ নট রিয়েলি এ ফোটন নাম্বার। কেমন? এবং এটাই বেসিক্যালি অ্যাভারেজ নাম্বার অফ ফোটনস প্রেজেন্ট ইন দ্য কোহেরেন্ট রেডিয়েশন ফিল্ড। কেমন? এবং এটা এটা তোমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে আরেকটু এগিয়ে গেলে। কেমন? আমি একটু এগিয়ে যাই, তারপরে তোমরা তোমাদের প্রশ্ন থাকলে তোমরা নিশ্চয়ই করবে তারপরে। তাহলে দেখো আমি এই আলফা মড স্কোয়ার ওই যে ব্যাপারটা, সেটাকেই অ্যাভারেজ নাম্বার ধরেছি। কেমন? এই এন বার ইকুয়াল টু 2 ধরা হয়েছে, তাই তো? এন বার ইকুয়াল টু যদি 2 ধরো আর এন বার ইকুয়াল টু 10 ধরো, তাহলে এইরকম দেখতে হবে ডিস্ট্রিবিউশনটা। এখানে একটা জিনিস দেখো, এন বার যখন 10 নিয়েছি, তখন এই যে ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন, দেখো পিকটা কোথায় বলো তো? পিকটা 10-এর কাছেই আছে, 10 নম্বর স্টেটের কাছে আছে। এটা স্টেট কিন্তু, খেয়াল করো, দিস ইজ মাই স্টেট। আমি একটু আগে পিছিয়ে যাই, তাহলে দেখো এই যে এন আলফা, এখানে এনটা হচ্ছে স্টেট। কেমন? এই আলফা মড স্কোয়ার এইটা হচ্ছে এন অ্যাভারেজ। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ এন অ্যাভারেজ, এইটা হচ্ছে এন অ্যাভারেজ। আগের বারেও এন অ্যাভারেজ পেয়েছিলাম। কেমন? আগেকার যখন ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন করেছিলাম তখন কি লিখেছিলাম? এন অ্যাভারেজ টু দি পাওয়ার এন বাই 1 প্লাস এন অ্যাভারেজ টু দি পাওয়ার এন প্লাস 1, এরকম ডিস্ট্রিবিউশন পেয়েছিলাম। কিন্তু এবারে কি পাচ্ছি? এবারে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস হাফ এন অ্যাভারেজ। এটা কি হবে? এন অ্যাভারেজ টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। এটাকে যদি প্লট করো, এটাই তো পিএন লিখেছি, পিএন প্লট করছি। দেখো এই প্লটটা দেওয়া আছে এখানে, পিএন কোথায় ম্যাক্সিমাম হচ্ছে দেখো তো? ম্যাক্সিমাম হচ্ছে যেখানে এন বার, যেখানে ভ্যালু আছে এন বার ইকুয়াল টু 2 হলে সেখানে দেখো ম্যাক্সিমাম হচ্ছে এন বার ইকুয়াল টু 2 এর কাছে। গ্রাউন্ড স্টেটে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে না। যেটা আগে হচ্ছিল কি, গ্রাউন্ড স্টেটে অর্থাৎ এন ইকুয়াল টু 0-তে ম্যাক্সিমাম নাম্বার অফ ফোটন পাচ্ছিলে, অর্থাৎ বেশিরভাগ ফোটনগুলো কোথায় ডিস্ট্রিবিউটেড হচ্ছিল? এন ইকুয়াল টু 0 স্টেটে। অর্থাৎ ফোটনগুলো থাকার প্রবাবিলিটি এন ইকুয়াল টু 0-তে ম্যাক্সিমাম ছিল। কিন্তু কোহেরেন্ট স্টেটে ফোটনগুলো গ্রাউন্ড স্টেটে থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম নয়। তাহলে ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন ইন কোহেরেন্ট স্টেট, ব্রাদার, দিস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইউর ইউজুয়াল নাম্বার স্টেট। এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে লেজারের যে ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন, সেটা
এইরকম ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন মেনে চলছে, এবং যার ফলে আমরা লেজারের স্টেটটাকে পরবর্তীকালে আইডেন্টিফাই করলাম যে এরা বেসিক্যালি কোহেরেন্ট স্টেট, এরা কিন্তু নাম্বার স্টেটে থাকে না। ইট লুকস অ্যালাইক, অর্থাৎ কিনা তাদের দেখতে যতই একই রকম হোক না কেন, তাদের কিন্তু স্টেট গুলো কমপ্লিটলি ডিফারেন্ট। আমার ইউজুয়াল যে আলো থেকে যে আলো যে আসছে আলোটা, তার যে স্টেট, সেগুলো নাম্বার স্টেট। ফর এক্সাম্পল একটা হিলিয়াম, কি বলবো, সরি, সোডিয়াম লাইট থেকে যে আলোটা আসছে, বা আমার বাড়িতে যে আলোগুলো জ্বলছে, তার থেকে যে আলোটা আসছে, তারা কোন স্টেটে আছে? তারা ইউজুয়াল নাম্বার স্টেটে আছে। কিন্তু যদি লেজার থেকে আসে, তখন সেটা থাকবে কোহেরেন্ট স্টেটে। বুঝেছো? এটা একটা বিরাট পার্থক্য কিন্তু। অর্থাৎ আমরা প্রায়ই বলে থাকি যে আচ্ছা, একটা হলুদ আলো পাচ্ছ, সেটা লেজার থেকে পাচ্ছ নাকি না সোডিয়াম লাইট থেকে পাচ্ছ, কেমন? এটা বোঝা বড় মুশকিল। কেমন সেই বোঝাটা কি করে বুঝবে? না, তাদের যদি ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন আমরা এক্সপ্লেন করতে পারি, তাহলে সেই এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে বলতে পারবো যে কে কোহেরেন্ট স্টেট, কে লেজার থেকে আসলো, আর কে আমাদের ইউজুয়াল লাইট সোর্স থেকে আসলো। ইউজুয়াল লাইট সোর্সের ক্ষেত্রে ফোটন গুলো কোথায় থাকবে বলতো? গ্রাউন্ড স্টেটে ডিস্ট্রিবিউটেড হবে, অর্থাৎ বেশিরভাগ ফোটন থাকার প্রবাবিলিটি গ্রাউন্ড স্টেটে। কিন্তু কোহেরেন্ট স্টেটের ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট, যার ফলে ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন থেকে আমরা তাদের ডিফারেন্সিয়েট করতে পারবো। ইনফ্যাক্ট ফোটন নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা হয়েছিল বলেই লেজারটা তখন ওইভাবে কোহেরেন্ট স্টেটটাই একটা এক্সপ্লানেশন পাওয়া গিয়েছিল। কেমন? আচ্ছা, বেশ। তার মানে কোহেরেন্ট স্টেটের ব্যাপারটা আমরা দেখলাম যে হোয়াট ইজ কোহেরেন্ট স্টেট। কোহেরেন্ট স্টেট ইজ দ্য ইউজুয়াল, actually coherent state is defined as the eigenstate of the annihilation operator with a complex eigenvalue alpha. কেমন? সুতরাং এই করে আমরা ডিফাইন করলাম, করার পরে দেখলাম কোহেরেন্ট স্টেট সরি কোহেরেন্ট স্টেট ক্যান বি obtained from the ground state of the harmonic oscillator. কেমন? বা কোহেরেন্ট স্টেট ক্যান বি obtained from the vacuum state of the field. কেমন? আচ্ছা, এরপরে আরো কয়েকটা লাইন এগিয়ে গিয়েছিলাম, দেখবে আমি এখানে লিখেছিলাম এইভাবে, দেখো যে ওই যে অপারেটরটা আমি লিখলাম, বললাম এখানে দেখো যে এখানে এই যে সরি কোথায় গেল এইটা, এই জিরোর উপরে আমরা কি করতে পারি বলতো? e⁻⁻α অপারেট করতে পারি, এবং এটা সেই আগের দিনে করিয়েছিলাম তোমাদের। আমার কাছে লেখা নেই, কিন্তু এখানে আছে, দেখে নিতে পারো। আচ্ছা, আছে ফরচুনেটলি, দেখো e⁻⁻α যদি অপারেট করে জিরোর উপরে, কথা বুঝতে পারছো? আমি দেখো e⁻⁻α যদি অপারেট করে জিরোর উপরে, তাহলে আমরা কি লিখতে পারবো? e⁻⁻α এটাকে আমি এক্সপান্ড করলাম ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল সিরিজ, অর্থাৎ x⁴n/n, এবং জিরোর উপরে অপারেট করলো। তাহলে এটাকে যদি টার্ম বাই টার্ম তুমি এক্সপান্ড করতে থাকো, প্রথম টার্মটা কি? l = 0, l = 0 মানে কি? এটা 1 হয়ে যাবে। তারপর প্রথম টার্মটা হচ্ছে 1, তারপরটা কি হবে? -α⁴a⁴1 ইত্যাদি ইত্যাদি। তাহলে 1 যখন করছো জিরোর উপরে, তাহলে জিরো স্টেট থেকে যাবে। আচ্ছা, এর পরের টার্মটা কি বলতো? -α⁴a/1। এ তার মানে অপারেট করবে জিরোর উপরে, বাকিগুলো তো কনস্ট্যান্ট। এ যদি জিরোর উপরে অপারেট করে কি হবে? জিরোর উপরে অপারেট করলে কি হবে? আর তো নিচে নামাতে পারবে না। সরি, কিছু বললো নাকি? তাহলে কি হবে? তাহলে যেটা হবে তোমার জিরো হয়ে যাবে। তার মানে বেসিক্যালি আমার এই জিরো স্টেটটাকেই লিখতে পারি e⁻⁻α⁴a0। কেমন? যার ফলে এখানে তুমি এখানে এই গুণটা আমি ইচ্ছে করলেই করে দিতে পারি। অর্থাৎ এই জিরো স্টেট এখানে আছে, তো সরি জিরো স্টেট আছে, পাশে একটা e⁻⁻α⁴a গুণ করতে পারি। কেমন? আমি আরেকবার কথাটা বোঝার চেষ্টা করবো। এখানে e⁻⁻α⁴a গুণ করতে পারি, তাতে কিছু চেঞ্জ হবে না, কারণ জিরো স্টেটের বদলে আমি এখানে লিখতে পারি e⁻⁻α⁴a। কেমন? এটা লেখার সুবিধাটা কি হলো? এটা লেখার সুবিধাটা হলো এই যে আমি এটাকে তার মানে কি ফর্মে দাঁড়ালো, দেখো e⁻α⁴a ইন্টু e⁻⁻α⁴a, আর e⁻⁻α² 2 আছে।
এই পুরো জিনিসটা, এই দুটো টার্ম তো দেখতে পাচ্ছ, আর একটা টার্মটা আমি বারবার বলছি, এখানে e টু দি পাওয়ার মাইনাস আলফা স্টার এ আছে। এই পুরো তিনটে টার্ম আমি একত্রে আমি এই দেখো এখানে করে দিয়েছে, দেখো যে এই যে জিনিসটা দেখো ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার মাইনাস আলফা স্টার এ, এই ফর্মে যদি লেখো কেমন, ই টু দি আমি এই জিনিসটা ভুলে যাও, ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার ই টু মাইনাস আলফা স্টার এ যদি একসাথে লেখো তাহলে সেটা কি লিখতে পারি বলতো? সেটা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার আলফা এ ড্যাগার ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্টার। কি করে করলাম না, এই দেখো এখানে ভেঙে দেওয়া হয়েছে, এ কেটে এ যদি তুমি অপারেট করো এ ইকুয়াল টু আলফা এ ড্যাগার, বি যদি মাইনাস আলফা স্টার এ হয়, ভেরি সিম্পল। কেমন? অর্থাৎ এ বি কমিউট করবে না, কিন্তু এ বির সাথে কমিউট করবে কে না, এ কমিউট করতে পারে, বি কমিউট করতে পারে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, বুঝেছো? আমি তোমাদের প্রমিস করেছিলাম এই ফর্মুলাটা ডিরাইভ করে দেবো, কেমন? আমি একটু পরে ডিরাইভ করে দিচ্ছি, এই ফর্মুলাটা আমি ডিরাইভ করে দিচ্ছি, কেমন? একটু পরে। জাস্ট ইউ রিকল যে ই টু দি পাওয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার বি ই টু দি পাওয়ার মাইনাস হাফ এ বি, প্লাস আরো টার্ম থাকতে পারে, কিন্তু এটা খুব এই যে জিনিসটা এটাকে আমরা বলে থাকি বেকার ক্যাম্বেল হসডর্ফ ফর্মুলা, বিসিএইচ ফর্মুলা। আমি একটু পরেই ডিরাইভ করে দিচ্ছি সেই ফর্মুলাটা, আরো জেনারেল ফর্মে ডিরাইভ করে দেবো, কেমন? এইটা তো স্পেশাল কেস হিসেব মতো, আমি জেনারেল ফর্মে আমি বেকার ক্যাম্বেল হসডর্ফ ফর্মুলা ডিরাইভ করে দিচ্ছি একটু পরে। আচ্ছা বেশ, তাহলে এটা করার পরে তার মানে আমি কোহেরেন্ট স্টেটটাকে আমি কিভাবে লিখলাম দেখো, কোহেরেন্ট স্টেটটাকে আমি লিখলাম এইভাবে লেখা হলো ডি আলফা 0, তার মানে আলফা, দিস ইজ দ্য কোহেরেন্ট স্টেট, কোহেরেন্ট স্টেট ক্যান বি অবটেন ফ্রম দি ভ্যাকুয়াম স্টেট অফ দি ফিল্ড just by applying an operator. This operator has the form d alpha is equal to e to the power alpha a dagger minus alpha star a, অর্থাৎ কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি কি পেলাম, এই যে গ্রাউন্ড স্টেট অফ দি গ্রাউন্ড স্টেট বা ভ্যাকুয়াম স্টেট অফ দি ফিল্ডটাকে যেন সরিয়ে কোহেরেন্ট স্টেট বানানো হচ্ছে। কে সরাচ্ছে? এই অপারেটরটা সরিয়ে দিচ্ছে, অর্থাৎ জিরো স্টেটের উপরে এই একটা ডিসপ্লেসমেন্ট অপারেটর বসাচ্ছি। এই ডি আলফা এই বস্তুটিকে আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট অপারেটর, কেমন? এবং সেই জন্য অনেক সময় আমরা কোহেরেন্ট স্টেটটাকে কি বলি বলতো? ডিসপ্লেসড গ্রাউন্ড স্টেট অফ দি হারমোনিক অসিলেটর বা ডিসপ্লেসড ভ্যাকুয়াম স্টেট বলতে পারো, কেমন? অর্থাৎ কোহেরেন্ট স্টেট, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ কোহেরেন্ট স্টেট, তোমার উত্তর হওয়া উচিত অনেকগুলো। সেটা কি কি? কোহেরেন্ট স্টেট ইজ দ্য আইগেন স্টেট অফ দি অ্যানাইলেশন অপারেটর এ along with the eigenvalue alpha which is in general complex, অর্থাৎ কিনা আইগেন ভ্যালু ইকুয়েশনের টার্মসে যদি বলো। আচ্ছা, এইবারে আরেকটা অপারেটর টার্মসে বলা যেতে পারে, কি করে না, কোহেরেন্ট স্টেট ইজ দ্য ডিসপ্লেসড গ্রাউন্ড স্টেট অফ দি হারমোনিক অসিলেটর, বা হারমোনিক অসিলেটর না বলে তুমি ভ্যাকুয়াম ফিল্ড বলতে পারো। তার মানে কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি ডিসপ্লেসড ভ্যাকুয়াম স্টেট। আমি কথা বুঝতে পারলে? কোহেরেন্ট স্টেট এইটা হচ্ছে ভ্যাকুয়াম স্টেট ফিল্ডের টার্মস যদি ভাবো, আর ডি আলফা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অপারেটর, এই আলফাটা হচ্ছে কোহেরেন্ট স্টেট। তাহলে কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি ডিসপ্লেসড গ্রাউন্ড স্টেট অফ দি ভ্যাকুয়াম, কেমন? এইভাবে আমরা ভাবতে পারি। তার মানে আমি এইভাবে দুটো ডেফিনেশন দিলাম কোহেরেন্ট স্টেটের, বেসিক্যালি একটা ইন টার্মস অফ অপারেটর আর একটা ইন টার্মস অফ আইগেন ভ্যালু ইকুয়েশন, কেমন? আচ্ছা, কোহেরেন্ট স্টেট অ্যাকচুয়ালি দেখো যে এইবারে যদি কোহেরেন্ট স্টেটটাকে যদি একটা ভালো ম্যাথমেটিক্যাল স্টেট হিসেবে আমরা ইউজ করতে চাই, তোমরা জানো যে আমরা ম্যাথমেটিক্সে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স ইউজ করি তখন আমরা সব স্টেটগুলোকে কি করি বলতো? নর্মালাইজ করার চেষ্টা করি বা তাদের অর্থোগোনালিটি কন্ডিশনগুলো দেখার চেষ্টা করি। কেন? অর্থোগোনাল না হলে কিন্তু তা দিয়ে কোনো কাজ হবে না। অর্থোগোনাল হলে তবে তুমি একটা বেসিস সেট তৈরি করতে পারবে। আর তোমরা জানো যে যদি কোনোভাবে অর্থোগোনাল না হয় তাহলে সেটাকে আমরা অর্থোগোনাল করেও নিই অনেক সময়, যেটাকে তোমরা স্মিথ ডায়াগোনালাইজেশন প্রসেস বলো, কেমন? অর্থাৎ এই জিনিসগুলো তোমরা কোত্থেকে শিখেছো? তোমরা নর্মালি যখন ভেক্টর স্পেস পড়াশোনা করেছো, কেমন? অর্থাৎ ভেক্টর স্পেসে তোমরা দেখেছিলে যে যদি দুটো ভেক্টর তারা যদি অর্থোগোনাল নাও হয় এবং তাদেরকে সুইটেবল কম্বিনেশনের থ্রু দিয়ে আমরা তাদেরকে অর্থোগোনালিটি আনতে পারি।
এবং সেই জিনিসটা আমাদের এত হেল্প করে কোয়ান্টাম মেকানিক্সে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে দুটো স্টেটকে আমরা অনেক সময় কম্বাইন করে কি লিখি, একটাকে আমরা বলি যে ইভেন কম্বিনেশন, এটা হচ্ছে অড কম্বিনেশন, তাই তো? এবং ইভেন এবং অড তারা বাই ইনহারেন্ট নেচার দে আর অর্থোগোনাল। কেমন? এই যে অর্থোগোনাল করে নেওয়া অর্থাৎ কিনা এইটা তোমরা অলরেডি শিখে এসছো। ইন এনি কেস, আমরা যখন একটা স্টেটের কথা বলছি কোহেরেন্ট স্টেট, তাহলে এটা আমাদের ডিউটি যে এটাকে দেখানো যে whether it is orthogonal or not। তার মানে আমি পরবর্তীকালে দেখাতে চলেছি যে কোহেরেন্ট স্টেট অর্থোগোনাল কিনা। কেমন? আমার কথা বুঝতে পারলে? নাও মাই প্রবলেম ইজ টু establish the orthogonality condition of coherent state। তার মানে কোহেরেন্ট স্টেট অর্থোগোনাল কিনা সেটা আমাকে দেখতে হবে এখন। কেমন? সেটা দেখতে চলেছি এবারে। সেটা দেখতে গেলে আমি দেখি কি করে করা যায়। দেখো এখানে দেখো, আমি কোহেরেন্ট স্টেট এখানে দেখো, এইটা কোহেরেন্ট স্টেট আলফা আর এটা কোহেরেন্ট স্টেট বিটা, দুটো কোহেরেন্ট স্টেট আছে। দুটো স্টেট অর্থোগোনাল কখন বলো তুমি? এম আর এন যদি অর্থোগোনাল হয় তাহলে কি হয়? এম এন এর যখন ভেক্টর ডট প্রোডাক্ট নাও, ডট প্রোডাক্ট নিলে কি হবে? যদি 0 হয় তখন তুমি বলে অর্থোগোনাল, তাই তো? তাহলে দেখো বিটা এবং আলফা এইটা যদি 0 হয়ে যায় ডট প্রোডাক্টটা, তাহলে তুমি কি বলবে? যে বিটা নট ইকুয়াল টু আলফার জন্য, অবশ্যই বিটা যদি নট ইকুয়াল টু আলফার জন্য যদি যেটা 0 হয় ডট প্রোডাক্টটা, তাহলে তুমি বলবে যে কোহেরেন্ট স্টেটস আর অর্থোগোনাল। লেট আস চেক ইট যে সত্যি কিনা। তাহলে আলফার বদলে কি লিখবো? আলফার বদলে লিখবো ই টু দি পাওয়ার, দেখো সেই যেটা লিখেছিলাম আলফা কোহেরেন্ট স্টেটের বদলে কি লিখবো? আলফা স্টেট ইকুয়াল টু কত? এই দেখো আলফা ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 আলফা টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n স্কোয়ার রুট 8। দিস ইজ মাই আলফা। তাহলে বিটা যে ব্রা ভেক্টরটা লিখবো বিটা, সেই বিটাটাকে কি লিখবো? ই টু দি পাওয়ার মাইনাস হাফ বিটা স্কোয়ার, বিটা মড স্কোয়ার। আর কি লিখবো বলো তো? বুঝতেই পারছো এখানে কি লিখবো? বিটা স্টার টু দি পাওয়ার m, কমপ্লেক্স কনজুগেট দিতে হবে, তাই তো? বিটা স্টার টু দি পাওয়ার m বাই ফ্যাক্টোরিয়াল m, আর এটা m, তার ডট প্রোডাক্ট। তাই করা হলো। দেখো এই দেখো ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2, এই বিটা স্কোয়ারটাও আসবে সেই জন্য একসাথে লেখা হয়েছে। ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস বিটা স্কোয়ার বাই 2, এটা একসাথে লেখা হয়েছে। আচ্ছা, আলফা টু দি পাওয়ার m বাই ফ্যাক্টোরিয়াল m, এই স্টেটটা। আর এটা কি? আর এটা হচ্ছে তোমার এই বিটার জন্য কি লিখবো? বিটা স্টার টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n। বুঝতে পেরেছো? ভেরি সিম্পল। তাহলে এটা কি দাঁড়ালো? দেখো এটা দাঁড়ালো যে এখানে ডাবল সাম হবে, কারণ আমি সমস্ত মানে ক্রস টার্ম গুলো নিয়েছি এখানে ডট প্রোডাক্টের মধ্যে। কেমন? তাহলে এটা এনএম এর বদলে তুমি কি লিখবে? ডেল্টা এনএম লিখবে। যখন ডেল্টা এনএম লিখে দিলে তখন কি হবে? তখন এই সাম, একটা সাম উড়ে বেরিয়ে গেল এবং এন ইকুয়াল টু এম এর জন্য তখন ভ্যালিড হবে, তাই তো? যার ফলে একটা সাম থাকবে। তাহলে এটা তাহলে বিটা স্টার টু দি পাওয়ার এন যেমন আছে, এটা আলফা টু দি পাওয়ার এন হয়ে যাবে। তার মানে বিটা স্টার টু দি পাওয়ার এন, আলফা টু দি পাওয়ার এন, এটা ফ্যাক্টোরিয়াল এন, এটাও ফ্যাক্টোরিয়াল এন, এটা 1 হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমি লিখবো কি? আলফা বিটা স্টার টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এবং পুরো সামটা আছে। বুঝতে পেরেছো? তাহলে এটা দেখো এখন কি সুন্দর হয়ে গেছে ব্যাপারটা। এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, সেটাকে তোমরা কি বলো? ই টু দি পাওয়ার এক্স বলো, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে কি? ই টু দি পাওয়ার আলফা বিটা স্টার লিখবে, তাই তো? এবং তার মানে আমি যদি এটা একত্রে নিই তাহলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস হাফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা স্টার। এবারে যদি বিটা নট ইকুয়াল টু আলফা হয়, আমার কথাটা বুঝতে পারছো? বিটা যদি নট ইকুয়াল টু আলফা হয়, এই রাইট হ্যান্ড সাইড কি 0 হচ্ছে? না, হচ্ছে না, তাই তো? বিটা নট ইকুয়াল টু আলফা হলে কিন্তু 0 হচ্ছে না। আচ্ছা, যদি বিটা ইকুয়াল টু আলফা হয় তাহলে কি হবে? বিটা ইকুয়াল টু যদি আলফা হয়, দেখো আলফা স্কোয়ার হচ্ছে 2 হয়ে গেল, এই হাফটা কেটে যাবে, 1 হবে, মাইনাস মাইনাস আলফা স্কোয়ার হয়ে যাবে, আর এখানে আলফা স্কোয়ার, তবে ই টু দি পাওয়ার 0 1 হয়ে গেল। এটা তো হবেই, কারণ আলফা তো নর্মালাইজ ধরেই নেওয়া হয়েছে। সুতরাং আমরা দেখতে হচ্ছে আলফা নট ইকুয়াল টু বিটার জন্য আমি এই জিনিসটা পেয়েছি। আচ্ছা, এবারে তুমি মনে মনে একটা মড স্কোয়ার করে দাও তো।
মড স্কোয়ার করে দিয়ে আমি এটা যদি সাজিয়ে নিই, তাহলে দেখো এই বিটা আলফা মড স্কোয়ার যদি করো, তাহলে এই জিনিসটাকে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস বিটা মড স্কোয়ার। আমার কথাটা বুঝতে পারলে? এইটা মড স্কোয়ার করছো, কেমন? মড স্কোয়ার করলে, সরি, মড স্কোয়ার করলে কি হবে, এই অংশটা কিছু চেঞ্জ হবে না, ই টু দি পাওয়ার মড স্কোয়ার করছো যেহেতু হাফটা উড়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা মড স্কোয়ার বিটা মড স্কোয়ার। আর একটা কি হবে, ই টু দি পাওয়ার আলফা বিটা স্টার যেমন আছে, আর একটা কি আসবে বলতো, ই টু দি পাওয়ার আলফা স্টার বিটা আসবে। বললাম, বুঝতে পেরেছো? তার মানে আমার ফাইনালি কি দাঁড়ালো, ই টু দি পাওয়ার আলফা মড স্কোয়ার মাইনাস আছে অবশ্য, মাইনাস আলফা মড স্কোয়ার মাইনাস বিটা মড স্কোয়ার প্লাস আলফা বিটা স্টার, আর এটা কি থাকবে, প্লাস আলফা স্টার বিটা। তাহলে মাইনাস যদি কমন নাও, তাহলে ভেতরে কি পড়ে থাকবে, আলফা মড স্কোয়ার বিটা মড স্কোয়ার প্লাস আলফা বিটা স্টার প্লাস না প্লাস হবে না, এটা মাইনাস হবে, আলফা বিটা স্টার মাইনাস আলফা বিটা স্টার মাইনাস বিটা আলফা স্টার। সেটা বেসিক্যালি কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস বিটা মড হোল স্কোয়ার, এই জিনিসটা হবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি ই টু দি পাওয়ার, এটাকে এক্সপান্ড করলে বুঝতে পারছো, আলফা মড স্কোয়ার বিটা মড স্কোয়ার, আর এটা কি মড স্কোয়ার আছে মানে কি আলফা মাইনাস বিটা ইন্টু আলফা স্টার মাইনাস বিটা স্টার, এটা গুণ করলে তাই আমি যেটা বললাম সেটাই আসবে, তাই তো? সুতরাং ফাইনালি দেখা যাচ্ছে যে বিটা যদি নট ইকুয়াল টু আলফা হয়, এটা কখনোই জিরো হচ্ছে না রাইট হ্যান্ড সাইড, কারেক্ট? তাহলে জিরো না হলে কি হবে, তাহলে অর্থোগোনাল নয়, ফাংশন কোহেরেন্ট স্টেট ইজ নট অর্থোগোনাল। কথাটা বুঝতে পারলে? কোহেরেন্ট স্টেট কিন্তু অর্থোগোনাল নয়। তাহলে এইবারে কি ইন্টারেস্টিং ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, যে এইবারে যদি আলফা মাইনাস বিটা এদের যে ডিফারেন্স, এটা যদি খুব বড় হয়ে যায়, মানে এই আলফা মাইনাস বিটা মড স্কয়ার যদি খুব বড় হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস একটা বড় ভ্যালু, সেটা কি হবে, সেটা জিরোর দিকে চলে যাবে। তার মানে এটা এটা ইট গোস টু জিরো যদি আলফা মাইনাস বিটা মড স্কয়ার প্রচন্ড বড় হয়ে যায়। তার মানে যদিও কোহেরেন্ট স্টেট কি হবে না অর্থোগোনাল নয়, কিন্তু তারা নিয়ারলি অর্থোগোনাল। কখন না আলফা মাইনাস বিটা মড স্কয়ার যদি ভীষণ বড় হয়, অর্থাৎ এবং আলফা এবং বিটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য যদি অনেক বেশি হয়, এখানে দেখো কি লিখেছে, they become approximately orthogonal as alpha minus beta mod square increases. তার মানে coherent state is not an orthogonal state, but it is nearly orthogonal provided alpha minus beta mod square is large. কেমন? এটা অর্থোগোনাল নয়, কিন্তু এটা নিয়ারলি অর্থোগোনাল প্রোভাইডেড আলফা এবং বিটার মধ্যে পার্থক্যটা যদি অনেক বেশি হয়। কেমন? বেশ, এটা অর্থোগোনালিটি আমরা মেনে চলে না, বোঝা গেল। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমাদের মেনে করতে হয় কি বলতো, কমপ্লিটনেসটা দেখতে হয়। কেমন? কেন কমপ্লিটনেস করতে হয় বলতো? কারণ আমরা মনে করো একটা স্টেট থেকে যদি আরেকটা স্টেটে যেতে চাই, আমার কথাটা ভালো করে ফলো করবে, কিন্তু তোমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ে এসছো, কেমন? একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখনই যেতে যাব, তখন আমার কিন্তু কমপ্লিটনেস প্রপার্টিটা ভীষণ দরকার। এবং তোমাদের একটু আগেই আমি কমপ্লিটনেস রিলেশনটা ওইভাবে ইউজ করেছিলাম, দেখবে, সেই জন্য কি সুন্দরভাবে করেছিলাম। দেখো এখানে এই যে দেখো, আমি আলফা স্টেট থেকে আমি কোথায় যাচ্ছি দেখো তো, নাম্বার স্টেটে চলে যাচ্ছি। কার থ্রু দিয়ে না, কমপ্লিটনেস অফ দি নাম্বার স্টেটের থ্রু দিয়ে। অর্থাৎ কমপ্লিটনেস রিলেশনটা ভীষণ ভীষণ জরুরি আমার কোন স্টেটের পক্ষে। কারণটা হচ্ছে আমি যাতে অন্য কোন স্টেট ওই স্টেটের টার্মসে আমি এক্সপ্রেস করতে পারি। কেন বলতো? কারণটা হচ্ছে আমার যে ভেক্টর স্পেসে আমি যে স্টেটগুলো তৈরি করে ফেলেছি, সেই ভেক্টর স্পেস যদি অর্থোগোনাল বেসিস সেট অফ ভেক্টরস হয়, এবং যেহেতু ভেক্টর স্পেস, সুতরাং তার যদি কমপ্লিটনেস রিলেশনটা যদি হোল্ড করে, তাহলে সেটাই আমার পক্ষে ইউজফুল ভেক্টর স্পেস হবে, আর নাহলে ইউজফুল হবে না।
সুতরাং সেই ইউজফুলনেস এই কথাটা মাথায় রেখে আমাকে কি করতে হবে বলতো, দেখতে হবে যে কোহেরেন্ট স্টেট কমপ্লিটনেস আছে কিনা কোহেরেন্ট স্টেটের জন্য। আমি তোমাদের কাছে আরেকবার রিপিট করছি, কোহেরেন্ট স্টেট ইজ নট অর্থোগোনাল, কিন্তু তারা নিয়ারলি অর্থোগোনাল হতে পারে। এইবারে ব্যাপারটা হচ্ছে আমাকে দেখতে হবে কোহেরেন্ট স্টেট কমপ্লিটনেস রিলেশন মেনে চলে কি না দেখা যাবে। তখন তাহলে নাও নেক্সট টাস্ক ইজ টু ফাইন্ড আউট দি কমপ্লিটনেস রিলেশন বা কমপ্লিটনেস প্রপার্টি অফ দি কোহেরেন্ট স্টেট। সেটা করবো কি করে, দেখো এইটা হচ্ছে যেহেতু কোহেরেন্ট স্টেট আমি দেখেছো যে কোহেরেন্ট স্টেট তোমার এটা হচ্ছে কমপ্লেক্স, এবং এটা তো আর ডিসক্রিট স্টেট নয়, যেমন নাম্বার স্টেট যেমন ডিসক্রিট, কোহেরেন্ট স্টেট কিন্তু ডিসক্রিট নয়, কেমন? যার ফলে আমরা এইভাবে নাম্বার স্টেটের ক্ষেত্রে তোমার কি করেছিলে, এন এন সাম করে তুমি ওয়ান দেখতে চেষ্টা করেছিলে, সেটাকে কমপ্লিটনেস বলেছিলে। কিন্তু আমার এখানে কি হবে বলতো, আলফা আলফা সাম করব না তো, করব কি ইন্টিগ্রেশন করব। কারণটা হচ্ছে কি, আলফাটা যেহেতু তোমার তোমার কন্টিনিউয়াস ফাংশন, এবং আলফাটা কমপ্লেক্সও বটে, যার ফলে আমি ডি স্কোয়ার আলফা লিখেছি, দেখো, অর্থাৎ ডি আলফা স্টার এই ফর্মে আছে বেসিক্যালি, ডি স্কোয়ার আলফা এবং বাই পাই ইকুয়াল টু 1 দেখাবো। এই একটু আগিয়ে ফেললাম আমি, দেখো আমি চেষ্টা করব কি আলফা আলফা এই ইন্টিগ্রেশন ডি স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 দেখাতে, কিন্তু দেখা যাবে যে এটা ইকুয়াল টু 1 না হয়ে পাই হবে। আমার কথাটা দেখো, আমি এই রিলেশনটা প্রমাণ করতে চলেছি, ডি স্কোয়ার আলফা বাই পাই ইকুয়াল টু 1। তার মানে কি, দেখো এই একটা পাই যোগ হয়ে গেছে এখানে অ্যাকচুয়ালি। এই পাইটা না থাকলে আমি বলতে পারতাম এটা কমপ্লিটনেস রিলেশন হোল্ড করছে। তোমরা কি করো, এন এন তার সাম করে 1 দেখাও। এখানে আমি আলফা আলফা ডি স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু যদি 1 দেখাতে পারতাম তাহলে বলতে পারতাম কমপ্লিটনেস রিলেশন হোল্ড করি। কিন্তু দেখছি যে একটা পাই দিয়ে ভাগ করলে তবে 1 হবে, তাহলে এটা ঠিক কমপ্লিটনেস হোল্ড করে না, এটাকে আমরা বলি ওভারনেস রিলেশন। কেমন? এটা একটা অ্যাকচুয়ালি কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি এ ওভার কমপ্লিট স্টেট অফ স্টেটস। Coherent state is basically an over complete states of state. কেমন? সুতরাং এইটা আমি, তার মানে এটাকে আমি প্রমাণ করতে চলেছি। কেমন? আমি এই জিনিসটা প্রমাণ করতে চলেছি, আলফা আলফা ডি স্কয়ার আলফা বাই পাই ইকুয়াল টু 1। কেমন? তাহলে দেখো যে আলফাটা কি, বেসিক্যালি আলফাটা কমপ্লেক্স নাম্বার। আমি যদি এক্স ওয়াই প্লেনের কথা ভাবি, 2 ডাইমেনশনাল প্লেন, কেমন? তাহলে আমি কি লিখবো, আলফা ইকুয়াল টু, এটা একটা রিয়েল একটা কমপ্লেক্স পার্ট লিখবো, অর্থাৎ কিনা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, আর পোলার কোঅর্ডিনেটে কি লিখবো, আর ইনটু টু দি পাওয়ার আই থিটা। তার মানে আলফা যে মড ভ্যালু, তার মড ভ্যালুটা মানে আর হবে, তার মানে বেসিক্যালি আরটা রিয়েল, আরটা বেসিক্যালি রিয়েল। কেমন? আচ্ছা, ডি স্কয়ার আলফা কি, ডি স্কয়ার আলফা হচ্ছে তোমার ডিএক্স ডিওয়াই, অর্থাৎ তুমি কমপ্লেক্স প্লেনে দেখছো ডি স্কয়ার আলফা। ডিএক্স ডিওয়াই মানে কি, ডিএক্স ডিওয়াই মানে আর ডি থিটা। অবভিয়াসলি তোমার যখন পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করো, কেমন, সেখানে পোলার কোঅর্ডিনেটে 2 ডাইমেনশনাল পোলার কোঅর্ডিনেট যখন ইউজ করো, তখন সেক্ষেত্রে তোমার কি করো, এরিয়াটা কি কিভাবে লেখো, আর ডি থিটা। কেমন? আমরা তারপরে ডি স্কয়ার আলফার বদলে লিখবো কি, আর ডি থিটা, এবং এই আলফাটাকে আমি ট্রান্সফার করবো প্রপারলি। কেমন করে আমি এই ইন্টিগ্রেশনটা দেখবো কি হচ্ছে। কেমন? আমার কথাটা বুঝতে পারলে? আমি এই জিনিসটা ফলো করতে চলেছি, এইটাকে আমাকে প্রমাণ করতে হবে, এই জিনিসটা ইকুয়াল টু 1 হবে, এটা প্রমাণ করতে চলেছি। এবং করতে গিয়ে কি বললাম, যে আলফাটা কমপ্লেক্স, সুতরাং আলফার বদলে ডি স্কয়ার আলফার বদলে এইটা লিখবো, এবং এইটাকে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি চেঞ্জ করব। কি করে চেঞ্জ করছি দেখো, এই দেখো এখানে লেফট হ্যান্ড সাইডটা নেওয়া হলো, লেফট হ্যান্ড সাইডে কি লেখা হলো, আলফা আলফা ডি স্কয়ার আলফা বাই পাই। আচ্ছা, আলফার বদলে কি লিখছি দেখো, এই যে আলফা যে কেট ভেক্টরটা রয়েছে, এটা কি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার বাই 2। আমার কথাটা খুব বুঝতে পারছো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার বাই 2। কেমন? এবং তারপরে সাম ওভার
আলফা টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n স্কয়ার রুট n, তাই না? জাস্ট আমি তোমার দেখে দিচ্ছি আগে আলফাটা কোথায় লিখেছিলাম। ওকে, অনেকটা আগে হয়ে গেছে। কোথায় লিখেছি আলফা? এই যে C0টা পড়া লেখার পরে কোথায় আলফা, এই সরি C0টা হয়ে গেছে, আলফাটা কোথায়, এইখানে দেখো আলফাটা হচ্ছে এইটা, তাই তো? e টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার বাই 2 আলফা টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n স্কয়ার রুট n। আমি এই জিনিসটা সাবস্টিটিউট করছি এবং যখন ব্রা ভেক্টরটা লিখবো obviously e টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার বাই 2 আলফা স্টার টু দি পাওয়ার m বাই ফ্যাক্টোরিয়াল m স্কয়ার রুট এবং m। এইটা করেছি, দেখো দেখে নাও আমি এই ইন্টিগ্রেশনটা করছি। এই আলফার বদলে বেসিক্যালি লেখা হয়েছে কি বলতো, এই আলফার বদলে লেখা হয়েছে আলফা টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n এবং কি ছিল আর e টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার বাই 2। ঠিক m এর বদলে লেখো, দেখো আলফা টু দি পাওয়ার m, এই mটা ব্রা m লেখা হয়েছে এবং এই ফ্যাক্টোরিয়াল m করা আছে, দেখো। আর এই পাইটা এমনি ভাগ করা ছিল, পাইটা রয়ে গেছে এবং সামে এটা ইন্টিগ্রেশনটা বাইরে ছিল, কিন্তু ইন্টিগ্রেশন এবং সামেশন যেহেতু ইন্টারচেঞ্জেবল তাহলে ইন্টিগ্রেশনটা ভিতরে রাখা হয়েছে, সামটাকে বাইরে রাখা হয়েছে। তাহলে ইন্টিগ্রেশনটা এখন এখানে করে নিতে হবে প্রথমে, করে তারপরে সামেশনটা দেখতে হবে। দেখো এই ইন্টিগ্রেশনটা করবো কি করে, আলফা মড স্কয়ার, এই ভ্যালুটা তো জানা আছে। আবার আলফা মানে কত, আলফা মানে হচ্ছে এইটা আর ই টু দি পাওয়ার i থিটা। তাহলে আলফা মড স্কয়ারটা সঙ্গে সঙ্গে বের করতে পারবো। আলফা মড স্কয়ার মানে কত, আর স্কয়ার ই টু দি পাওয়ার ইত্যাদি হবে, ই টু দি পাওয়ার মাইনাস আর স্কয়ার ইত্যাদি এখানে রিপ্লেস করবে, বুঝেছো? আলফা মড স্কয়ার মানে কত, আর স্কয়ার হয়ে যাবে বেসিক্যালি, অর্থাৎ ই টু দি পাওয়ার এইটা হবে ই টু দি পাওয়ার মাইনাস আর স্কয়ার। আলফা স্টার টু দি পাওয়ার m গড়ে কত, আর টু দি পাওয়ার আর স্টার আছে, তাই তো? আলফা স্টার টু দি পাওয়ার m মানে কত, আর স্টার টু দি পাওয়ার m ই টু দি পাওয়ার, ও সরি স্টার হবে না কারণ এটা দিয়ে, আর টু দি পাওয়ার m ই টু দি পাওয়ার মাইনাস im থিটা, এই আছে ই টু দি পাওয়ার মাইনাস im থিটা। ঠিক সিমিলারলি এটা ই টু দি পাওয়ার in থিটা হবে। এখানে দেখো থিটার ইন্টিগ্রেশনটা আছে, এখানে আর এর ইন্টিগ্রেশনটা আছে এবং এদের লিমিটটা কি হবে, যেহেতু তুমি কমপ্লেক্স প্লেনে ইন্টিগ্রেট করছো তাহলে তোমার থিটার অ্যাঙ্গেলটা কত হতে পারে, 0 থেকে 2 পাই, কেমন? আর আর এর ভ্যালুটা কত হতে পারে, 0 থেকে ইনফিনিটি। তাহলে এইবারে ইন্টিগ্রেশনটা পারফর্ম করা হলো, কেমন? এইটা তো অবভিয়াসলি কি হবে, এইটা হচ্ছে 2 পাই ডেল্টা nm হবে ইন্টিগ্রেশনটা, এটা 2 পাই ডেল্টা nm হবে, কেমন? ডেল্টা nm যখনই হয়ে গেল তাহলে এখানে তোমার সামটা কি হবে, ডেল্টা nm যেহেতু আছে তাহলে n ইকুয়াল টু m হলে তবেই এক্সিস্ট করবে, আর নাহলে 0 হয়ে যাবে। তাহলে এটা ফাইনালি 2 পাই হয়ে গেল, তাই তো? আর এখানে সামগুলো একটার উপরে সাম থাকবে, অর্থাৎ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n বুঝতে পারছো, n এবং এটা ফ্যাক্টোরিয়াল n, আর এখানে এখন এই ইন্টিগ্রেশনটা পড়ে আছে, এটা করতে হবে, আর এটা হচ্ছে 2 পাই হয়ে গেছে, এখানে পাই কেটে গেছে 2 করে থাকবে, যাও সেটা আছে পরে। আচ্ছা তারপরে এইটা, তারপরে এটা বুঝতেই পারছো আর dr ই টু দি পাওয়ার মাইনাস আর স্কয়ার, এইটা এই ইন্টিগ্রেশনটা তোমাদের করতে সম্ভব। এটা কি হবে বলতো, গামা ফাংশন দিয়ে লিখতে হবে, কেমন? সুতরাং এটা গামা ফাংশন দিয়ে লিখবে, তোমার গামা ফাংশন দিয়ে লিখলেই তাহলে ফাইনালি দেখবে যে ফাইনালি দিস ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, কেমন? কারণ ফ্যাক্টোরিয়াল n কেটে বেরিয়ে চলে যাবে। বেসিক্যালি এটা কি আসবে বলতো, এখান থেকে আসলো 2 পাই, আর এটা তোমার 2, এটা তো 2 পাই আসবে বেসিক্যালি, 2 পাই, পাইটাকে কেটে দিল, 2 পড়ে রইল তখনও, আর এখানে তোমার কি হবে বলতো, এটা গামা ফাংশন, গামা অফ ফ্যাক্টোরিয়াল n এসে যাবে বাই 2, তাই সরি 2 ইনটু ফ্যাক্টোরিয়াল n আসবে। কারণটা কি না, ওই আর এর জন্য এই যে আর স্কয়ার আছে তো, এই জিনিসগুলোর জন্য করতে হবে। এখন চেক ইট, I can tell you যে এটা গামা ফাংশনের ইন্টিগ্রাল, তাই তো? গামা ফাংশন, এই গামা ফাংশনটা তুমি যদি ইউজ করো, করলে কারণ আর টু দি পাওয়ার টুয়াইস n হয়ে যাবে এখানে, কেমন? এইটা করলে ফাইনালি ইউ উইল গেট ইট ইকুয়াল টু 1। তার মানে আমি যে উদ্দেশ্য ছিল এই যে প্রমাণ করা, এটা ইকুয়াল টু 1 হলো। তার মানে কোহেরেন্ট স্টেট কমপ্লিটনেস মেনে চলে না,
কিন্তু ওভার কমপ্লিটনেসটা মেনে চলে। বুঝতে পেরেছো? তার মানে এটা ওভার কমপ্লিট, অর্থাৎ এটা কমপ্লিটনেস নয় কিন্তু ওভার কমপ্লিট মেনে চলে। ঠিক আছে, এটা তার মানে কোহেরেন্ট স্টেট সম্বন্ধে তোমাকে যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই কোহেরেন্ট স্টেট, তুমি বলবে কোহেরেন্ট স্টেট ইজ দ্য আইগেন স্টেট অফ দি অ্যানালিসিস অপারেটর। বা উল্টোভাবে আরেকটা বলতে পারো কি, কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি দ্য ডিসপ্লেসড ভ্যাকিউম স্টেট, এটাও বলতে পারো। আর কি বলতে পারো যে কোহেরেন্ট স্টেটের প্রপার্টিজ, কি কি প্রপার্টি আছে? কোহেরেন্ট স্টেট অর্থোগোনাল নয় আনফরচুনেটলি, কেমন? তারা নর্মালাইজড কিন্তু অর্থোগোনাল নয়, কেমন? আরেকটা কি প্রপার্টি আছে? তাদের কমপ্লিটনেস রিলেশন মেনে চলে না, তারা কিন্তু ওভার কমপ্লিটনেস রিলেশনটা মেনে চলে। দে আর ওভার কমপ্লিট নট কমপ্লিট, কেমন? ওভার কমপ্লিট বলতে আমি কি মিন করছি না, এই জিনিসটা, অর্থাৎ এই পাইটা না থাকতে এটাকে আমরা কমপ্লিট বলতাম, এটা পাই দিয়ে ভাগ করতে হচ্ছে বলে এটাকে ওভার কমপ্লিট বলা হয়, কেমন? বেশ, তাহলে এই জিনিসটা ও কোহেরেন্ট স্টেট সম্বন্ধে হলো কিছুটা। আচ্ছা, আমি তোমাদের প্রমিস করেছিলাম যে এই রিলেশনটা আমি প্রমাণ করে দেব, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা আমি প্রমাণ করে দেবো। কি করে করব সেটা করার আগে আমি কিছুটা তোমাদের অপারেটর অ্যালজেব্রা দেখিয়ে দিই কিছুটা। এগুলো ভীষণ সোজা, কেমন? ডোন্ট ওয়ারি, আমি এটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা, আমি দেখো, আমি একদম এটা দেখেই বুঝতে পারছো যে আমাকে বলা হয়েছে এটা একটা থিওরেম। বেসিক্যালি আমার কথা ভালো ফলো করার চেষ্টা করো। জিটা হচ্ছে তোমার একটা প্যারামিটার হুইচ মে বি কমপ্লেক্স, নো প্রবলেম। জিটা একটা কমপ্লেক্স প্যারামিটার, কেমন? কমপ্লেক্স অর্থাৎ কমপ্লেক্স একটা হতে ফাংশন, এটা কিন্তু অপারেটর নয়। কিন্তু এ আর বি হচ্ছে অপারেটর, এ এবং বি একটা অপারেটর এবং নন কমিউটিং, অর্থাৎ তারা কমিউট করে না। কমিউট করলে তো তুমি কি করবে? কমিউট করলে তোমার কি হবে? এই ই টু দি পাওয়ার জিটা এ পাশে চলে যাবে, তবে ই টু দি পাওয়ার জিটা এ, ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ 1 হয়ে যাবে, তাহলে বি টু দি পাওয়ার এন পড়ে থাকবে, তাই তো? কিন্তু তাই নয়, আমরা বললাম এ বি এরা কমিউট করে না। যদি কমিউট না করে তাহলে লেখা যায় ই টু দি পাওয়ার জিটা এ বি টু দি পাওয়ার এন, এন হচ্ছে তোমার, এন হচ্ছে ডিসক্রিট বা ইন্টিজার, তাই তো? এন হচ্ছে 1 2 3 ইত্যাদি ইত্যাদি, কেমন? ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ ইজ ইকুয়াল টু, দেখানো যায় ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ টু দি পাওয়ার এন। এটা একটা থিওরেম বেসিক্যালি। এই থিওরেমটা প্রুফ করবে কি করে বলো তো? তুমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করো, খুব সোজা প্রুফ করাটা। আচ্ছা, উইথ দ্য কন্ডিশন ই টু দি পাওয়ার জিটা এ ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ ইকুয়াল টু আইডেন্টিটি, কেমন? অর্থাৎ ই টু দি পাওয়ার জিটা এ ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ, কেমন? জিটা তো কমপ্লেক্স আর এ হচ্ছে অপারেটর, এই অপারেটরটা এই অপারেটরের সাথে কমিট করে, তার মানে ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার মাইনাস এ, তাহলে বেসিক্যালি যোগ করলে 0 হয়ে যাবে, তাই তো? ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, মানে 1 আইডেন্টিটি অপারেটর, তাই তো? আর তাই দুটো অপারেটরের গুণফলটাও আইডেন্টিটি অপারেটর। এই জিনিসটা আমরা ইউজ করব প্রুভ দিস রিলেশন। এই রিলেশনটা করার জন্য এই কন্ডিশনটা দরকার। কি করে করব দেখো, এখানে as if এই তো এটা টু দি পাওয়ার এন আছে, এনটা ডিসক্রিট বলেছি, তাহলে পর পর একই জিনিস গুণ হয়ে যাবে, ই টু দি পাওয়ার জিটা এ বি টু দি পাওয়ার মাইনাস জিটা এ, আবার একটা গুণ হবে ই টু দি পাওয়ার জিটা এ বি টু দি পাওয়ার মাইনাস জিটা এ, ক্রমাগত গুণ হয়ে যাবে, এন সংখ্যক গুণ আছে। কিন্তু যখনই ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ তার পাশে ই টু দি পাওয়ার জিটা এ আসবে, তাহলে কি হবে? এটা 1 হয়ে যাবে। তার মানে তোমার তাহলে কি হলো? তাহলে এটা 1 হয়ে গেল, তারপরে আবার কি হবে বলতো? আবার ঠিক ই টু দি পাওয়ার জিটা এ ইত্যাদি আসতে শুরু করবে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ই টু দি পাওয়ার জিটা এ বি টু দি পাওয়ার জিটা এ ইত্যাদি আসলো, এটা 1 হয়ে গেল, তারপরটা থেকে আবার 1 হয়ে গেল, তাহলে বি বি করে গুণ করতে হবে শুধু, তার মানে আলটিমেটলি যতগুলো নাম্বার থাকবে বি টু দি পাওয়ার এন সেটা প্রমাণ হয়ে গেল। তার মানে দেখো যে এই যে ই টু দি পাওয়ার জিটা এ বি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ, বেসিক্যালি এটা ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ টু দি পাওয়ার এন। দিস ইজ প্রুভড, কেমন? খুব সোজা প্রুফ। আচ্ছা, তাহলে এই যদি আমি তো এটা সোজা দেখালাম, যদি ফাংশনাল ফর্মে থাকে এফ অ্যাজ এ ফাংশন অফ বি, তাহলে সেটাও প্রমাণ করা যায় এই ফর্মে হবে। কি করে করবে না, এফ বিটাকে তুমি এক্সপান্ড করে নিলে, এটা টেলার সিরিজের ফর্মে এক্সপান্ড করে নিলে, এফ বিটাকে কি লিখবে? এটা টেলার সিরিজ লিখলে কি হয়? এফ জিরো প্লাস
ওই রকম ভাবে লিখতে হয়, তাই তো? অর্থাৎ এখানে লিখেছে তাই তো? ওই এনিওয়ে, তুমি এফএক্সটাকে কি করে এক্সপান্ড করো? এফএক্স ইকুয়াল টু f0 প্লাস এক্স এফ প্রাইম 0 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। তার মানে এখানে এক্স এর বদলে শুধু বি বসবে শুধু, তাই তো? তার মানে আমি ফাইনালি কি লিখতে পারবো? এটাকে লিখতে পারি cn b টু দি পাওয়ার n e টু দি পাওয়ার জিটা a লাইক দিস। তার মানে ফাইনালি এফ অফ ফাংশন বি, বুঝতে পেরেছো? তার মানে এফ অফ, আমরা কথাটা বুঝতে পারলে, ই টু দি পাওয়ার জিটা এ এফ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ, এই এফ বিটাকে এক্সপান্ড করে নিলে কি হবে? সিএন বিএন হিসেবে আসবে। সিএনটা কি বলতো? ওই যে টেলর সিরিজ এক্সপানশন করে যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে, কারণ এফএক্স কে তুমি এক্সপান্ড করলে কি হয়? এফ জিরো প্লাস এক্স এফ প্রাইম জিরো প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডবল প্রাইম জিরো। এই যে কোএফিসিয়েন্ট গুলো সি জিরো সি ওয়ান সি টু ইত্যাদি করে লিখলে, এই তাই করা আছে এখানে। সি জিরো সি ওয়ান সি টু করে করলে সি জিরো যখন হবে কি বি জিরো হবে, এটা ওয়ান হয়ে গেল, কেমন? যার ফলে এটা ভেরি সিম্পল, এটা প্রমাণ হয়ে গেল। তার মানে আমাদের এই যে থিওরেম, এই থিওরেম দুটো প্রমাণ হয়ে গেল। বেশ, এই একটা থিওরেম প্রমাণ হলো। আমি আর একটা থিওরেম প্রমাণ করি, কেমন? আচ্ছা, মনে করো এইরকম যদি একটা কিছু থাকে, আচ্ছা ওই থিওরেম থেকে তুমি এটা ইচ্ছে করলে আনতে পারো, এ বি টু দি পাওয়ার এন এ ইনভার্স ইকুয়াল টু কত হবে? এ বি এ ইনভার্স টু দি পাওয়ার। এটা তোমাদের এক্সারসাইজ হিসেবে রইল, করে নেবে। কোথায় করবে বলো তো? ওই আগে জাস্ট এক্সাম্পল দেখলে সেইটা থেকে করবে, কেমন? এ বি টু দি পাওয়ার এন, এখানে এ বসিয়ে দিয়েছো, বি টু দি পাওয়ার এন, আর এটা কি করলাম? আর এটা হচ্ছে তোমার সরি এ ইনভার্স, কেমন? এটাকে তুমি ওই আবার সেই একই ব্যাপার, এ ইনভার্স ইকুয়াল টু 1 হবে, কারণ তুমি ধরে নিতে পারো ইনভার্সটা এক্সিস্ট করছে। ইনভার্স এক্সিস্ট না করলে তোমার কোনো মানে হয় না অপারেটর গুলো, কেমন? ইনভার্স এক্সিস্ট করার অর্থ কি? তার মানে এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। ইনভার্সটা এক্সিস্ট করছে ধরে নিয়ে তোমাকে এগোতে হবে। কারণ আমরা কি, ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে তোমার কি, নন সিঙ্গুলার, তাই তো? ইনভার্স এক্সিস্ট করার অর্থ কি? তার মানে ডিটারমিনেন্টটা নন সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হতে পারবে না, তাই তো? এগুলো তোমরা বোঝো এগুলো। এনিওয়ে, সুতরাং এই জিনিসটা করার পরে আমি এই একটা ফর্মুলাতে আসছি, এইটাকে আমরা বলি বেকার ক্যাম্বেল হর্সডফ ফর্মুলা, কেমন? এই যে দেখো, ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ ক্যান বি রিটেন ইন দিস ওয়ে, কেমন? এটা প্রমাণ করা যায় এই থিওরেমটা। এই যে ফর্মুলাটা বা থিওরেমটা, এটাকে আমরা বলি বেকার ক্যাম্বেল হর্সডফ, কেমন? বেকার ক্যাম্বেল হর্সডফ ফর্মুলা, কেমন? এইটাকে আমি প্রমাণ করতে চলেছি, কেমন? এটাকে প্রমাণ করার জন্য আমরা এক কাজ করি, এই যে লেফট হ্যান্ড সাইড, এইটাকে আমরা একটা ফাংশনাল ফর্ম লিখলাম এফ জিটা ইকুয়াল টু এইটা লিখলাম হলো, কেমন? ই টু দি পাওয়ার জিটা এ বি টু দি মাইনাস জিটা এ, তাহলে এটাকে এফ জিটা লেখা হলো। তাহলে এবার যদি মনে করো জিটাকে জিরো বসিয়ে দিই, জিটাকে জিরো বসিয়ে দেওয়ার অর্থ কি? সিম্পলি বি পড়ে থাকবে, তাই তো? আচ্ছা, এইবারে এক কাজ করো, এইটাকে এইবারে আমি, আচ্ছা এটাকে দেখা যাচ্ছে না তো, ডিফারেন্সিয়েট করে পরের লাইনে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ডিফারেন্সিয়েট করছি, তারপরে দেখো এইটাকে ডিফারেন্স করছি, ডিএফ ডিজিটা করছি, ঠিক আছে? ডিএফ ডিজিটা করার অর্থ কি? এইটাকে ডিফারেন্সিয়েট করব, জিটা বেরিয়ে আসবে, আমার কথাটা বুঝতে পারছো? ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ, এই অংশটা তো থাকবে, এটা যেমন থাকলো, আমার কথাটা বুঝতে পারছো? এটা দুটো প্রোডাক্ট হিসেবে নাও, ই টু দি পাওয়ার জিটা এ আর বি টু দি পাওয়ার মাইনাস জিটা এ, এটাকে ডিফারেন্সিয়েট করছো, ডিএফ ডিজিটা। তাহলে কি হবে? ফার্স্ট ফাংশনটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে জিটা ই টু দি পাওয়ার জিটা এ, আর বাকি পড়ে রইল পরের ফাংশনটা, মানে জিটা এফ জিটা হয়ে গেল বেসিক্যালি, কথা বুঝতে পারলে? জিটা এফ জিটা হলো, তারপরেরটা আবার আরেকটা পার্ট থাকবে ডিফারেন্সিয়েশনে, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার জিটা এ বাম দিকে রইলো, এটাকে যখন ডিফারেন্সিয়েট করবে, এটা তো কনস্ট্যান্টটা বেরিয়ে এলো, একটা মাইনাস জিটা বেরোবে। মাইনাস জিটাকে তুমি যেখানে খুশি নিতে পারো, কারণ এটা তোমার কি বলতো, জিটাটা হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার, জিটাটা কমপ্লেক্স নাম্বার কিন্তু এবি অপারেটর, কেমন? তাহলে মাইনাস জিটাটা বেরিয়ে আসলো,
তাহলে এটাকে আমি সাজিয়ে লিখতে পারি, দেখো সরি ডিএফ ডি যেটা, এটাকে আমরা লিখতে পারি এ এফ জিটা। কি করে লিখলাম বলতো? এ এফ জিটা, আচ্ছা কি করে লেখা হলো দেখো, যে আমার কথাটা বুঝতে পারছো, যে আমি এফ জিটা লিখেছি, কেমন, এবার ডিএফ জিটা করছি, ডিএফ ডি জিটা, ঠিক আছে। ডিএফ জি ডি জিটা করার অর্থ কি দেখো, এইটা তুমি ডিজিটা, ও সরি সরি আমি ভুল করেছি, জিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, সরি, জিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা মানে কি, এটা বেরোবে তাই না, এখানে এ বেরোবে তো, জিটার রেসপেক্টে এখানে এ বেরোবে, এ বেরোবে তাই তো, তার মানে এ বাকিটা তো এফ জিটা পড়ে থাকবে, এ এফ জিটা হবে তাই তো প্রথম টার্মটা, কথাটা বুঝতে পারলে। আর পরেরটা কি হবে বলতো, এখানে আরটা কি হবে, আরটা হবে তোমার এখানে মাইনাস এ বেরোবে তাই না, কথা বুঝতে পারছো, মাইনাস এ বেরোবে, মাইনাস এটা একদম একদম এক্সট্রিম রাইট হ্যান্ড সাইডে যাবে, কারণ মাইনাস এ তো এদিকে সরাতে পারবে না, কারণ তার বি এর সাথে কমিট করবে না ও, তাহলে মাইনাস এ এখানে থাকবে, কিন্তু সেটা আবার এফ জিটা, তার মানে এফ জিটা মাইনাস এফ জিটা এ হবে, আমি আরেকবার রিপিট করছি, এ এফ জিটা মাইনাস এফ জিটা এ, ডিফারেন্সিয়েট করলে ডিএফডি যেটা যখনই করবে তখন কি হবে বলতো, তখন হবে এ এফ জিটা মাইনাস এফ জিটা এ, তার মানে ওটাই হচ্ছে তোমার এইরকম ফর্মে লিখতে পারবো, কমিউটেটর হিসেবে লিখতে পারবো এ এফ জিটা মাইনাস এফ জিটা এ, এটা তো বাংলা তাই হয়। এবারে জিটা ইকুয়াল টু যদি 0 বসিয়ে দাও, তাহলে এফ 0 বসিয়ে যাবে শুধু, তার মানে এ বি হয়ে গেল। ঠিক সিমিলারলি তুমি ডি স্কয়ার এফ ডি জিটা স্কয়ারকে দেখাতে পারো যে এই এ এ বি হবে, কথা বুঝতে পারলে, কারণটা হচ্ছে খুব সিম্পল, ডিএ এটা যখনই ডি স্কয়ার এফ ডি জিটা স্কয়ার করবে, আমার কথাটা ফলো করো, আমি এখন কি করছি, ডি স্কয়ার এফ ডি জিটা স্কয়ার করছি, তার মানে কি সেটা এ এফ জিটা মাইনাস এফ জিটা এ, তাকে ডিফারেন্সিয়েট করছো তাই তো, জিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, এটাকে ডি ডি জিটা করছো তো, তাহলে এটা আনচেঞ্জ থাকবে, তাহলে এফ প্রাইম জিটা হবে এটা এ এফ প্রাইম মাইনাস এফ প্রাইম এ, এফ প্রাইম মানে কি ফার্স্ট ডেরিভেটিভ, তার মানে এ এফ প্রাইম মাইনাস এফ প্রাইম এ, এটা তো এফ প্রাইম, বুঝতে পেরেছো, তার মানে এই ডিএফডি যেটা এখানে বসলো, আর ডিএফডি যেটা মানে কি এ এফ জিটা, কেমন, এইবারে এখানে যদি জিটা ইকুয়াল টু 0 বসাও, তাহলে জিটা ইকুয়াল টু 0 বসিয়ে দেওয়ার অর্থ কি এ এ বি, এইটা বসিয়ে হয়েছে, কেমন। আচ্ছা এইবারে তুমি চলে এসো এখানে, এইখানে যে আছে এফ জিটা যে ফাংশনটা ছিল, এই ফাংশনটাকে আমি ধরেছিলাম ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ, যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এইবারে এফ জিটাকে তুমি এক্সপান্ড করো ইন টার্মস অফ ম্যাকলাউরিন সিরিজ, তোমার ম্যাকলাউরিন সিরিজ বোঝো, অর্থাৎ জিটা ইকুয়াল টু 0 রেসপেক্টে তুমি এক্সপান্ড করতে হবে, সেটা কত হয় এফ 0 প্লাস জিটা এফ প্রাইম 0 প্লাস জিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডবল প্রাইম 0 করতে তো থাকবে, তাহলে সেই ম্যাকলাউরিন সিরিজে তুমি এখানে বসিয়ে দিতে শুরু করলে, এফ 0 মানে কি বি প্লাস জিটা এফ, এটা তো এফ জিটাকে ম্যাকলাউরিন সিরিজে এক্সপান্ড করলে করে টার্ম বাই টার্ম বসিয়ে যাচ্ছ, এফ 0 মানে বি বসাচ্ছ প্লাস জিটা ইন্টু এ বি করতে আসলে বলো তো এফ প্রাইম 0 থেকে এসছে, সেই এফ প্রাইম 0টা দেখিয়ে দিচ্ছি তোমাদের, কোথায় গেল এই এফ প্রাইম 0, এটা তো এফ প্রাইম 0, ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে জিটা ইকুয়াল টু 0 বসানো হয়েছে, আর এফ ডবল প্রাইম 0 মানে কত এ এ বি, এই যে জিটা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডবল প্রাইম 0 অর্থাৎ এ এ বি, তারপরটা কি হবে জিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, পরে আরো এটা চলতে থাকবে, তার মানে দিস ফর্মুলা ইজ প্রুভড, এইটা হচ্ছে তোমার বেকার ক্যাম্বেল হসডক ফর্মুলা, তার মানে ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ ইকুয়াল টু ক্যান বি এক্সপান্ডেড ইন টার্মস অফ দিস সিরিজ, যেখানে এ এবং বি নন কমিউটিং অপারেটর, এ বি নন কমিউটিং অপারেটর এবং জিটাটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স কোয়ান্টিটি,
কমিউটিং হলে তো তোমার সঙ্গে সঙ্গে মনে করো আমি একটু আগে তোমাদের যে এক্সাম্পলটা করেছিলাম না, এইগুলো জিরো হচ্ছিল, এইটা জিরো হচ্ছিল, বাকিগুলো জিরো হয়ে যাবে অবভিয়াসলি, কারণ এইটা যদি জিরো হয় তাহলে তার সাথে জিরোর সাথে কমিউট করবে। তার মানে আমাদের যে একটু আগে কোয়ারেন্ট স্টেট করলাম সেইটা এখানে জিরো হয়ে গেছে, তার মানে এই দুটো টার্ম ছিল সেক্ষেত্রে, বুঝতে পেরেছো? আমি আচ্ছা এটা এটা অনেক জেনারেল ফর্মুলা। এনিওয়ে, তাহলে বি টু দি পাওয়ার জিটা এ দিস আমি তোমাদের একদম এক্স্যাক্টলি ওই ফর্মুলার ফর্মে আমি ডিরাইভ করেছি, তারপরে আমি আসছি। তাহলে দিস ইজ দ্য বেকার ক্যাম্বেল হসডপ ফর্মুলা। এই বেকার ক্যাম্বেল হসডপ ফর্মুলাটাকে আমরা একটা স্পেশাল কেস হিসেবে ট্রিট করে ওই আগের জিনিসটা আমি ডিরাইভ করে দিতে পারি, যে জিনিসটা আমি একটু আগে ইউজ করেছি। দেখো এই জিনিসটা ইউজ করেছিলাম, এই জিনিসটা ইউজ করেছিলাম, এই ই টু দি পাওয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু দিস। আমি এক্স্যাক্টলি এই ফর্মটা আমি তোমায় ডিরাইভ করে দিচ্ছি এবারে বেকার ক্যাম্বেল হসডপ থেকে। বেকার ক্যাম্বেল হসডপ অনেক জেনারেল ফর্মুলা, আমি সেটা প্রমাণ করে ফেলেছি। প্রমাণ করার পরে আমি এবারে আসছি তোমার ওই ফর্মুলা প্রমাণ করার জন্য কি করব। কেমন? দেখো এইবারে বলা হয়েছে এ বি যদি দুটো নন কমিউটিং অপারেটর হয়, কিন্তু তারা যদি এরকম কন্ডিশন মেনে চলে যেটা তোমার কোয়ারেন্ট স্টেটে পেয়েছো, তাহলে দেখানো যায় ই টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ, ই টু দি পাওয়ার বি, ই টু দি পাওয়ার মাইনাস হাফ এ বি, ই টু দি পাওয়ার বি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা কি বলা হয়েছে? দিস ইজ এ স্পেশাল কেস অফ বেকার হসডপ থিওরেম অফ গ্রুপ থিওরি। কেমন? এটাই বেসিক্যালি বেকার হসডপ ফর্মুলার একটা স্পেশাল কেস। কেমন? যেখানে তোমার এই অপারেটর গুলো এ বি অপারেটর গুলো এমন যে তাদের সেকেন্ড কমিউটেশনের পরে আর আসে না, সব জিরো হয়ে যায়। তাহলে আমাকে দেখাতে হবে এই ফর্মুলাটা ভ্যালিড। কি করে দেখাবো? বুঝতে পেরেছো? এটা দেখাবো কারণ আমি এটা অলরেডি ইউজ করে ফেলেছি। তোমার আমার আমার দায়িত্ব হচ্ছে এখন এটাকে দেখানো। কি করে দেখাচ্ছি? আমি মনে করো আমি এরকম একটা ফাংশন ধরে নিলাম, এফ জিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার জিটা এ ইন্টু ই টু দি পাওয়ার জিটা বি, তাই তো? তাহলে এইটাকে যদি ডেরিভেটিভ নাও, আমি আগেকার মতোই করে করছি, দেখো একদম এটাকে ডেরিভেটিভ নিলে কি হবে? এ বেরিয়ে আসলে এদিকে এ ই টু দি পাওয়ার জিটা এ জিটি বি, অর্থাৎ এ এফ জিটা হয়ে গেল বেসিক্যালি, তাই না? এবারে এটা কি হবে? এটা হচ্ছে বি এফ জিটা বেসিক্যালি ইনফ্যাক্ট, তাই তো? সরি, এফ জিটা বি হবে, তাই তো? ই টু দি পাওয়ার জিটা এ ই টু দি পাওয়ার জিটা বি, এটা ডেরিভেটিভ যখনই নেবে, কারণ দুটো প্রোডাক্ট ফাংশন তো, তাহলে বিটা বেরিয়ে আসবে, বিটা এর সাথে কমিট করে ওই এই পার্টের সাথে, তাহলে বিটাকে আমি রাইট হ্যান্ড সাইডে রাখতে পারি। এই জন্য একদম বিটা বাই লেফট হ্যান্ড সাইডে আনতে পারবে না, কারণ এ বসে আছে, তাহলে বিটাকে রাইট হ্যান্ড সাইডে রাখা হবে। কেমন? এইবারে এটাকে একটু সাজিয়ে নেওয়া গেল। কি কমন নিচ্ছি দেখো, ই টু দি পাওয়ার জিটা এ ই টু দি পাওয়ার জিটা বি কমন নিচ্ছি, মানে যেটাকে এফ জিটা বলেছি। এই দেখো এখানে কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে পড়ে থাকবে এ, কিন্তু এখানে তো ওরকম ছিল না। তাহলে কি হবে বলতো? এখানে যেটা আছে দেখো, সরি, তাহলে এখানে কি আছে দেখো, এখানে ই টু দি পাওয়ার সরি জিটা এ ই টু দি পাওয়ার জিটা বি আছে, তাই না? ই টু দি পাওয়ার জিটা বি বি আছে। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এটাকে আমি কি কমন নিয়েছি? ই টু দি পাওয়ার জিটা এ ই টু দি পাওয়ার জিটা বি, আচ্ছা রাইট হ্যান্ড সাইড থেকে কমন নিয়েছি। তার মানে আমি বেসিক্যালি ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ এফ জিটা ই টু দি পাওয়ার জিটা ই টু দি পাওয়ার জিটা বি। আচ্ছা এক মিনিট, আমি তোমাদের ইন্টারপ্রিটেশন গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা এনিওয়ে, দেখো আমি এটাকে কিভাবে কমন নিলাম দেখো। আচ্ছা আমাকে একটু ধৈর্য ধরে শোনো, কেমন? আচ্ছা এই বিটা এর সাথে কমিট করবে, তাই না? বিটাকে এখানে বসিয়ে দাও, কেমন? এই বিটাকে এখানে নিয়ে চলে এসো, তাহলে তোমার রইল কি? ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার জিটা বি, ঠিক আছে? ই টু দি পাওয়ার জিটা বি হয়ে গেল। আচ্ছা এইবারে তুমি কি করবে? এবারে ই টু দি পাওয়ার, আমার কথাটা ফলো করতে পারছো? তার মানে ই টু দি পাওয়ার জিটা বি একদম রাইট হ্যান্ড সাইডে আছে, বিটা মাঝখানে আছে, তখন বি আর ই টু দি পাওয়ার জিটা বির মধ্যে কি আছে? একটা আইডেন্টিটি অপারেটর আছে আই, তার বদলে কি লিখবে? ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ
ইন্টু ই টু দি পাওয়ার জিটা এ, কেমন? ই টু দি পাওয়ার, সরি আমি কোথায় এই গোলমাল হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার, জাস্ট এটা ফলো করো না, এটা আসলে না কষলে যা হয় সেটাই হচ্ছে। বি এখানে ঢোকালাম, কেমন? তারপরে বি এর পরে কেউ নেই, মানে ই টু দি ওয়ান আছে, ওয়ানের বদলে কি লিখছি বলতো? ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ গুণিত ই টু দি পাওয়ার জিটা এ, ওয়ানের বদলে। তাহলে ই টু দি পাওয়ার জিটা এ ই টু দি পাওয়ার জিটা বি কমন নিয়েছি, তাহলে পড়ে রাখলো ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ, এবং সেটা হলো ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এর ভিতরে। আমার মনে হয় তোমরা যথেষ্ট বুদ্ধিমান এগুলো বোঝার পক্ষে। তাহলে এটা যদি কমন নাও এফ জিটাটা, তাহলে এই জিনিসটা দাঁড়াবে, কেমন? তাহলে এ প্লাস ই টু দি পাওয়ার জিটা এ বি ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ এফ জিটা, বুঝতে পেরেছ? তাহলে এইবারে দেখো যে এইটার বদলে আমার বেকার ক্যাম্বেল হসডফ ফর্মুলা কাজে লাগাবো। এবারে এইটার বদলে কি আছে? বেকার ক্যাম্বেল হসডফ ফর্মুলাতে কি ছিল? বেকার ক্যাম্বেল হসডফ ফর্মুলাতে এইরকম একটা ব্যাপার ছিল, বি প্লাস জিটা এ বি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমাদের বলা হয়েছে এইটার থার্ডটা জিরো হয়ে যাচ্ছে, এগুলো জিরো, তাই তো? তাহলে আমার বেকার ক্যাম্বেল হসডফ ফর্মুলা থেকে এই অংশটা পুরো সব জিরো হয়ে গেছে, তাহলে পড়ে থাকবে বিটা প্লাস জিটা এ বি কমোটেটার। তাহলে আমি এখানে কি বসিয়ে দেব? এখানে বসিয়ে দেব এই বিটা, সরি এ ছিল এখানে, তাই তো? ও এখানে বসিয়ে দিয়েছে, আচ্ছা। ই টু দি পাওয়ার জিটা এ বি টু দি পাওয়ার মাইনাস জিটা এর বদলে বি প্লাস জিটা এ বি বসাবে, তার মানে এই এখানে বসিয়ে দিতে হবে, এটার বদলে এই বস্তুটি বসানো হবে। আমার কথাটা বুঝতে পারলে? তাহলে আমার এখানে ভেতরে কি পড়ে থাকবে? এ প্লাস বি প্লাস জিটা এ বি এফ জিটা। তার মানে আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানো হয়ে গেল, ডিএফ ডি জিটা ইকুয়াল টু সাম ফাংশন মাল্টিপ্লাইড বাই এফ জিটা। তার মানে এটাকে যদি ইন্টিগ্রেট করো, ডিএফ বাই এফ, ডি জিটা এদিকে চলে আসলো, কেমন? আচ্ছা এখানে করে দেওয়া আছে কি, দেখে দিই। ও ফার্স্ট ক্লাস, এখানে করা আছে, বুঝেছো? দেখো ডিএফ ডি জিটা ইকুয়াল টু দিস, এটা দাঁড়ালো, তাই তো? এটা দাঁড়াবার পরে এখানে এই ডিএফ ডি জিটা এই ফর্মে লেখা হলো। এবারে এটাকে ইন্টিগ্রেট করা যাবে। ইন্টিগ্রেট করলে কি করবে? এই ডিএফ এর বদলে ডিএফ এর নিচে এফ আসলো, ডিজিটাকে ওদিকে নিয়ে গেলে ইন্টিগ্রেট করলে করলে কি হবে? এটা লগ এফ হবে, লগ এফ ইকুয়াল টু কত হবে? এ প্লাস বি জিটা প্লাস জিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এ বি কমোটেটার, কেমন? সুতরাং ওই জিনিসটাকে আমরা এফ জিরো ইকুয়াল টু ওয়ান আমি লিখতে পারি। এফ জিরো ইকুয়াল টু ওয়ান কেন? এফ জিরো ইকুয়াল টু ওয়ান মানে এফ জিটার যে ডেফিনিশন ছিল, এফ জিরো ইকুয়াল টু ওয়ান, কারণ জিটা ইকুয়াল টু জিরো বসিয়ে দিচ্ছ, তাহলে এফ জিরো ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন বেসিক্যালি তোমার কাছে একটা। এফ জিরো ইকুয়াল টু ওয়ান যখনই বসিয়ে দিলে, তাহলে আমার এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এফ জিরো ইকুয়াল টু ওয়ান তোমার জানা আছে, তাহলে তুমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা বের করে ফেলতে পারবে সঙ্গে সঙ্গে। করলে তাহলে যেটা হবে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হিসেবে চলে আসবে, এফ জিটা ইকুয়াল টু দিস ইকুয়াল চেক ইট, এবং এই ফর্মুলাটা তৈরি হলো, যে ফর্মুলাটা আমি একটু আগে ইউজ করেছি, বুঝতে পেরেছো? তাহলে দিস ইজ দ্য ফর্মুলা আই হ্যাভ অলরেডি ইউজড। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা বেকার ক্যাম্বেল হসডফ ফর্মুলা ইউজ করে কোহেরেন্ট স্টেটটাকে আমরা ওইভাবে লিখতে পারলাম, কেমন? আচ্ছা আমার বোধহয় আজকে আর করার সম্ভাবনা নেই, কারণ আমাকে এখন মিটিং এ বসতে হবে, একটা কটা বাজে, ও আরো 6 মিনিট আছে, যাক ঠিক আছে। তোমাদের আগে কোশ্চেন গুলো নিয়ে নিয়ে আগে, তোমরা কি কোশ্চেন করো? আজকে আর পড়াবো না, কেমন? আমি আর পড়াবার স্কোপ নেই আমার এখন। কি 12 জন মাত্র? কি কালার